ছেলের জন্ম দেওয়াটাই আমাদের অনেক বড় ভুল হয়েছে। মায়ের মুখের এমন কথা শুনে নিলয় মুচকি হাসল। নিলয়ের হাসি দেখে ওর বাবা আরো রেগে গেল। তোর থেকে রাস্তার কুকুরও অনেক ভালো। তোর লজ্জা করে না এভাবে বাড়িতে বসে বসে খেতে? তোর বড় ভাই দেখছিস রাত দিন কত কষ্ট করে টাকা ইনকাম করে, আর তোর কোনো কাজ নেই, খালি কম্পিউটার নিয়ে পড়ে আছিস। নিলয় আবারও মুচকি হাসল। মায়ের থেকে কুলাঙ্গার আর বাবার থেকে রাস্তার কুকুর শুনে নিলয়ের মাঝে কোনো প্রতিক্রিয়াই নেই। সে নির্বাক কথাগুলো শুনে চলেছে। তোর কি একটু লজ্জা করে না? আর কত এভাবে থাকবি? কিছু করতে পারিস না তুই? তোর কি কোনো লজ্জা নেই? বেহায়ার মতো চলিস। মায়ের কথা শুনে নিলয় বলল, 1000 টাকা হবে? কম্পিউটারের হার্ড ডিস্কের সমস্যা হয়েছে, ঠিক করতে হবে। কুত্তার বাচ্চা, তোর টাকা চাইতে একটু লজ্জা করলো না? এতক্ষণ তোকে যে কথাগুলো বললাম সেটা কি কানেও নিস নাই? তোর পাটা দে ধরি, বাবা হয়ে তোর পা ধরে বলি টাকা নিস না আর। নিজে কিছু কর। তোর বড় ভাই দেখছিস কত কষ্ট করে। তোকে ছোট ছেলে হিসেবে পরিচয় দিতেই আমার লজ্জা করে। শিখেছিস তো দুটো কাজ, বন্ধুদের সাথে ঘোরা আর সারা রাত কম্পিউটার নিয়ে পড়ে থাকা। টাকা দিতে পারবে না যখন, তখন জন্ম দিয়েছিলে কেন? আমি কি বলেছিলাম আমাকে জন্ম দাও? আমি কি জানতাম তুই বড় হলে এমন হবি? তোর বড় ভাই দেখেছিস কত কিছু করে। প্রতিবারই একই কথা ভাল লাগে না মা। বড় ভাই কি এমন করে? ও মাসে 15,000 টাকার বেতন পায়, সে সব কিছু করেছে। 1000 টাকা দিতে বলেছি, টাকা দাও, না হলে। পুরো কথাটা নিলয় শেষ করতে পারেনি। কষে একটা চড় দেয় ওর আপু পেছন থেকে। নিলয়ের বড় বোন বিথি। সে নিলয়ের সামনে এসে চড় মেরেছে খুব জোরে। নিলয় গালে হাত দিয়ে বলল, চুপ করে আছিস কেন? তুইও শুরু কর, দে গালি দে। কুত্তার বাচ্চা, হারামি, কুকুর, জানোয়ার, এসব বলা শুরু কর। নিজের মা বাবা যদি এমন গালি দেয়, তুই বোন হয়ে চুপ করে আছিস কেন? কিসের বাবা সে? 1000 টাকা দিতে পারে না, আবার সে হয়েছে পিতা। ওই রকম পিতার আমি, আর মা হয়েছে, তাই না? বড় ছেলেই তোমাদের। তুই কিন্তু বাবা মার সামনে গালি দিচ্ছিস। আমি কিন্তু তোকে আরেকটা চট দেবো কালে। স্যারা তো ঠিকই বলেছে, কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করেছিস, বেকার কেন বসে আছিস? আর বাবা মা, তোমাদের রোজ একই কথা ওকে বলতে হয় কেন? তোমাদের কি ও খুব জ্বালায়? আয় আমার সাথে। বিথি আপু নিলয়ের হাত ধরে ওর ঘরে নিয়ে যায়। ঘরের দরজা দিয়ে নিলয়কে বিছানায় বসায়। নিলয় কাঁদছে, তবে শব্দ করে নয়। চোখের এক কোণা দিয়ে পানি পড়ছে ওর। আজ সকালে মামা বসে চা খাচ্ছিল, আর ও যে টাকা চায়। 10 দিন আগেও সে টাকা নিয়েছে। আবার টাকা চাওয়ার জন্য সে এমন গালি শুনেছে মা বাবার কাছে। দেখ ভাই, তুই বড় হয়েছিস, মা বাবার সাথে এমন করে? নে ধর। বিথি আপা নিলয়ের দিকে 1000 টাকার নোট বাড়িয়ে দিল। নিলয় টাকার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, টাকা লাগবে না। আরে ধর, তোর টাকা লাগবে আমাকে এসে বলতি কেন? মা বাবার কাছে টাকা যেতে গিয়েছিলি? জন্মটা তো ওরাই দিয়েছে, তাই না? প্রয়োজনটা তো ওদেরই মেটানোর কথা। বাদ দে, নে টাকা নে। আচ্ছা কি করবি বল টাকা নিয়ে? আমি টাকা নিব না, তোর টাকা তুই রাখ। আমি জানি সারাদিন রাতে সেলাই মেশিন চালিয়ে তুই টাকা জমিয়েছিস তোর পরীক্ষার এডমিশনের জন্য। সে টাকা আমার লাগবে না। আরে পাগল, আমার তো এখনো পরীক্ষার বাকি আছে, টাকাটা নে। নিলয়ের পকেটে টাকা গুজে দেয় আপা। নিলয় ওর আপাকে জড়িয়ে ধরে। আসলে আজকে নীরার জন্মদিন। নীরা ওকে ইনভাইট করছে জন্মদিনের। নীরা হলো নিলয়ের প্রেমিকা। 2 দিন আগে দেখা হয়েছিল ওদের। নীরা বলে, নিলয়, আমার জন্মদিন আসছে, প্রতিদিন তো বাদাম ভাজা ছাড়া আর কিছুই খাওয়াতে পারো না। কোনো রেস্টুরেন্টে গেলে খাবারের বিল আমাকেই দিতে হয়। তোমার মতো এমন ফিকিরনির ছেলের সাথে কেন যে রিলেশনশিপে জড়িয়েছিলাম
কে জানে, না কখনো আমাকে গিফট দাও আর না কখনো কিছু কিনে দিয়েছো। নিরি, তোমার কাছে কি ভালোবাসাটা দামি রেস্টুরেন্টে বসে বেশি দামের খাবার কিনে খাওয়ার মধ্যে সীমাবদ্ধ? ভালো ভালো গিফট নিয়ে তোমার সামনে মেলে ধরাটাই কি ভালোবাসা? লোকাল বাসে নয়, বাইকে করে ঘুরে বেড়ানোটাই কি ভালোবাসা? দেখো নিলয়, এত লেকচার শোনার মতো সময় আমার নেই। ভালোবাসার সম্পর্কে জড়ালে হাত ধরে ঘুরতে হয়। কথার পরিধি কথা বাড়ানোর জন্য অশ্লীল কথা বলাটা যদি ভালোবাসার পর্যায়ে পড়ে, তাহলে রেস্টুরেন্টে বসে বিরিয়ানি, স্যুপ, দামি গিফট, বাইকে ঘোরা, এইগুলোকেও ভালোবাসা বলে, বুঝছো? ও, ভালোই তো বললে। দামি রেস্টুরেন্টে খাওয়া, দামি গিফট, লং ট্যুরে পার্টি, এসবের পর যখন ওই ভালোবাসার জেরে রুমে নিয়ে যেয়ে একটু গায়ে হাত দিলেই সেটা ধর্ষণ হয়ে যায়। বিহেভ খারাপ, সব ছেলে একই রকম হয়ে যায়, তাই না? দেখো নিলয়, এত প্যাচালের সময় আমার নেই। জব করো, আর আমার বার্থডে আসছে। এই বার্থডেতে যদি গিফট না আনো আর ভালোভাবে যদি না আসো, তোমার সাথে এটাই শেষ দেখা আর শেষ কথা বলা। নীরা কথাগুলো বলে চলে যায়। নিলয় নীরার থেকে এমন কথা শুনে বোবা হয়ে গেল। সে আর কোনো কথা খুঁজে পাচ্ছে না, কিন্তু নীরাকে সে অনেক বেশি ভালোবাসে, তাই ওর জন্য সব করতে পারবে। এই জন্য নিলয় এই দুদিন বাড়ির বাইরে বের হয়নি, কম্পিউটার নিয়ে বসেছে। ওর কাছে 5,000 টাকা আছে, আর এই টাকা সে কম্পিউটার চালিয়েই পেয়েছে। কম্পিউটার ইঞ্জিনিয়ার আর সায়েন্স জানাতে সে হ্যাকটা খুব ভালো মতোই পারে। এই জন্য ওর আশেপাশে থাকা বড় বড় গেমিং অ্যাকাউন্ট হ্যাক করে সে নিজেই ফিরিয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে। আর যাদের আইডি হ্যাক হয়েছে তারা টাকা দিতে তো বাধ্যই, কারণ বর্তমানে সব দেশে গেমিং কমিউনিটি এতটাই পপুলারিটি অর্জন করেছে, হাজার হাজার ছেলে বা মেয়ে অনলাইন গেমের সাথে যুক্ত হয়ে হাজার হাজার টাকা নষ্ট করছে। আর সেই আইডির মান এত বেশি হয় যে সেটা ফিরিয়ে আনার জন্য যে কোনো কিছু করতে তারা প্রস্তুত। আর নিলয় জানে ওর এলাকায় কে কেমন অনলাইন গেমে আসক্ত, সেজন্য ও নিজেই ফেসবুক আইডি বা জিমেল আইডি হ্যাক করে নিজের আয়ত্তে রেখেছে। ফিরিয়ে দেওয়ার নাম করে টাকাও নেয়। বিথি আপুর থেকে টাকা নিয়ে নিলয় বাড়ি থেকে বের হয়। বাজারে এসে গিফটের দোকানে আসলো নিলয়। দোকানের মধ্যে একটা পুলিশ আর দোকানদারের মধ্যে বেশ গোপনে কথা হতে থাকে। নিলয় গিফট চুজ করতে করতে ওদের কাছে আসে। হঠাৎ শুনতে পায় নিলয়, স্যার, চূড়াই মাল আসছে। এই মাসে আমার অনেক। আপনি আগেরবার মাল খাইয়া ঝামেলা করেছিলেন, এইবার যেন ঝামেলা না হয়। আচ্ছা ঠিক আছে, তবে এইবার মাল বেশি লাগবে, 4 লাখ টাকা লাগবে। আচ্ছা স্যার, আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। আপনার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিন তো। দোকানদার কথাটা বলতেই পুলিশের বাটন ফোনে একটা ফোন আসে। উনি আর একটা স্মার্টফোন বের করে লক খুলে দোকানের কাছে দিয়ে বলল, স্যার ফোন করছে, আমি অ্যাকাউন্ট নাম্বার বের করে দিয়েছি, দেখে নে। আমি কথা বলে আসছি। পুলিশ চলে যায় বাইরে। নিলয় সাথে সাথেই দোকানের কাছে এসে ধাক্কা দেয়। হাত থেকে পুলিশের ফোন পড়ে যায়। নিলয় ফোন তুলে দিয়ে বলে, সরি, দোকানের জিনিস দেখতে দেখতে খেয়ালই করিনি। এই নিন আপনার ফোন। নিলয় ফোন দিয়ে সেখান থেকে চলে আসে। গিফট নেয় ও। একটা ড্রেস পছন্দ হলো, কিন্তু দাম 10,000 টাকা। নিলয়ের কাছে আছে মাত্র 6,000 টাকা। নিলয় কম দামি ড্রেস নিয়ে দোকান থেকে বের হয়। দোকানের সামনে এসে মেন রাস্তায় ওঠে। মাথার মধ্যে পুলিশের অ্যাকাউন্ট নাম্বারটা ঘুরপাক খাচ্ছে, 16191502। বাসায় গিয়ে দেখতে হবে অ্যাকাউন্টের ব্যাপারে, যা কোনোদিনও নিলয় করেনি। সেটা করার চিন্তায় হাঁটতে থাকে। কিছু দূর আসার পর নিলয় একটা রিক্সা ডাকার জন্য আশেপাশে তাকায়। তখনই ওর চোখ আটকে যায় রাস্তার বিপরীত পাশে একটা দামি রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্ট থেকে নীরা একটা ছেলের হাত ধরে বের হচ্ছে। দুজনেই হাসি খুশি হয়ে বের হলো।
নীরা ওই ছেলেটার বাইকে উঠে চলে গেল। নিলয় বোকার মতো দাঁড়িয়ে নীরাদের চলে যাওয়া দেখতে থাকে। এমন কিছু দেখবে নিলয় কখনো স্বপ্নেও চিন্তা করেনি। বারবার নিলয় নিজেকে বুঝিয়েছে, আমি চোখে ভুল দেখেছি, ওটা নীলা না তো, হতে পারে ওর মতো দেখতে কোনো মেয়ে। কিন্তু না, ওটা সত্যি নীরা ছিল। নীরার এভাবে অন্য ছেলের সাথে ঘোরা দেখে নিলয় বোবা হয়ে যায়। মামা কই যাবেন? ওঠেন রিকশায়। রিক্সা চালকের কথা শুনে ভাবনা থেকে ফেরেও। রিক্সা ডেকেছিল নিলয়, কিন্তু কখন যে রিক্সার সামনে এসে নিলয় খেয়ালই করেনি। নিলয় রিক্সায় উঠল, এরপর সোজা বাড়িতে চলে আসে। বাড়ির গেট খুলে নিলয় আসছে। ওর বাবা আদনান মাহমুদ চা খাচ্ছে। নিলয়কে আসতে দেখে ডাকলেন, নিলয়, এদিকে আয়। বলো। নে ধর, আমার প্রেসক্রিপশন ওষুধ এনে দে এখন। আমি এখন যেতে পারবো না, ভালো লাগছে না। কেন পারবি না? কাজ করে আসছিস নাকি? কি কাজ করে আসছেন আপনি? বাবা, বললাম তো আমি এখন যেতে পারবো না, আমাকে কেন বিরক্ত করছো? জীবনে অমানুষ ছাড়া তো কখনো কিছুই হোস নাই। অমানুষের মতো ব্যবহার তোর। বাবা একটা কথা বলেছে, সেটা না শুনে মুখের উপর কথা বলেছিস। আবার শুরু করেছো? একটু শান্তিতে থাকতে দিবা আমাকে তোমরা? বলি, পেটে বাতটা আসে কোথা থেকে? আমার পেনশনের টাকা আর তোর বড় ভাইয়ের টাকা দিয়ে সংসারটা চলছে। শান্তি খোঁজো, হ্যাঁ শান্তি খোঁজো। হ্যাঁ, 2টা টাকা আয় করার মুরদ নেই, উনি আসতে শান্তি খুঁজতে। বড় ভাই সব তোমাদের, তাই না? আমি তো কিছুই না। হওয়ার পর কেন আমাকে গলা টিপে মেরে ফেলোনি? আর হ্যাঁ, চাকরির জন্য তো চেষ্টা করছি, ঘুষ চেয়েছে 20 লাখ টাকা, দিতে পেরেছো? সেটাও তো পারোনি। তোর পিছনে 20 লাখ টাকা খরচ করলেও সব যে জলে যাবে সেটা খুব ভালো করেই জানি। সামনে থেকে যা। একেবারেই বলো বাড়ি থেকে চলে যেতে। তোমাদেরটা খাচ্ছি, বড় ভাইয়েরটা খাচ্ছি, কাজ করি না, চলে যাই। তোর মতো ছেলে চলে গেলে আমাদের ভালোই হবে, যাস না কেন? নিলয় দরজায় একটা লাথি দিয়ে ঘরে চলে আসে। প্রতিদিন বাড়িতে এমন ঝামেলা নিলয়ের আর সহ্য হচ্ছে না। সব সময় একই রকম, সকালে একবার খোটা, খাওয়ার সময় একবার খোটা। সব সময় মা বাবা এমনই করে থাকে নিলয়ের সাথে। নিলয় দরজা খুলে দিল। বিথি আপু ঘরে এসে বলল, দেখ নিলয়, তুই ঢাকাতে চলে যা, সেখানে কোনো হোস্টেলে থেকে চাকরি খোঁজার চেষ্টা কর। হোস্টেলে থাকার খরচ কে দিবে? আর কত করবি তুই আমার জন্য? তোরও তো ইচ্ছা আছে। আমি চাই না আমার মতো কুলাঙ্গার ছেলের জন্য কারো স্বপ্ন, কারো আশা নষ্ট হোক। বিথি আপু চলে গেল। নিলয় কম্পিউটারের দিকে তাকায়। কম্পিউটারটা ওর আপু কিনে এনেছে। অনেক কষ্ট করে একটা একটা জিনিস কিনে দিয়েছে ওর আপু। তবে নিলয় স্টুডেন্ট হিসেবে যথেষ্ট ভালো ছিল। কম্পিউটারের সব কিছু খুব তাড়াতাড়ি ও নিজের মধ্যে আয়ত্ত করে নিত। একবার যেটা দেখতো সেটাই ও শিখে নিত। একদিন ক্লাসে বসে থাকা অবস্থায় ওদের প্রিন্সিপাল স্যার নতুন ফোন আনে, আর সারাক্ষণ উনি ফোনের মধ্যে ডুবে থাকতেন। ক্লাসের এক বেয়াদব ছেলে ছিল, সে সবার সাথে বলে বেড়াচ্ছিল। নিলয় কথাগুলো শুনে মজা পেলেও শেষের কথা শুনে নিলয় ভাবতে থাকে, কোনো স্মার্টফোন কিভাবে হ্যাক করা যায়? তথ্য কিভাবে আমার আয়ত্তে আনা যাবে? এটা কি আদৌ সম্ভব? অন্য কারো স্মার্টফোন হ্যাক করা যাবে কখনো? নিলয় সেদিন ভাবতে থাকে অনেক কিছু, এতটাই যে ঘাটাঘাটি করে সে অনলাইনে একটা নতুন জগৎ খুঁজে পায়। সেই জগৎটা হলো খুবই ভয়ঙ্কর। সেই জগৎটার নাম হলো ডার্ক ওয়েব বা ডার্ক সাইট, যা কোনো একটা দেশের সাধারণের জন্য বন্ধ থাকে, কিন্তু নিলয়ের মতো লোকের কাছে সেই বন্ধ জিনিসটাই তো খোলা থাকবে। নিলয় ঘড়ির দিকে তাকায়। সকালে নীরার এই ঘটনার পর নিলয় অনেকবার ফোন করেছে নীরাকে, কিন্তু নীরা একবারও নিলয়ের ফোন রিসিভ করেনি। নিলয় নিজেকে বুঝিয়েছে নীরা হয়তো ব্যস্ত আছে, সন্ধে হয়ে এসেছে। নিলয় নীরার বাড়িতে যাওয়ার জন্য বের হলো।
বাড়ি থেকে বের হতেই ওর বড় ভাইয়ের সাথে দেখা হলো। কোথায় যাচ্ছিস এখন? নে, বাবার ঔষধ নিয়ে দিয়ে আয়। তুমি আনছো, তুমি নিজেই দিয়ে আসো। খুব ব্যস্ত নাকি তুই? না, ব্যস্ত না, তবে তাদের বড় ছেলেই তো সব, ছোট ছেলে কিছুই না। তো তুমি যাও। শোন, এমডি স্যার বলেছে প্রমোশন দেবে আমার। বড় পদে চলে গেলে বিয়েটাও করে ফেলবো তাড়াতাড়ি। করিও। কিছু টাকা দাও তো। নাই। থাক, লাগবে না। নিলয় বাড়ি থেকে বের হয়। বাড়ির সবাই ওর সাথে কেমন যেন করে, সবাই এক প্রকার অবহেলা করে ওর সাথে। পরিবার বলতে ওর সবাই থাকলেও যেন কেউই নেই। নিলয় এসব ভাবতে ভাবতে নীরাদের বাড়ির দিকে এগিয়ে গেল। দামি বাড়ি নীরাদের। নিলয়ের সাথে ওর পরিচয় হয়েছিল খুব সাধারণভাবেই। নীরা গাড়ি থেকে নেমে ব্যাগ হাতে নিয়ে ফুলের দোকানে যাচ্ছিল। এমন সময় ওর ব্যাগ ছিনতাই করে একজন পালিয়ে যাচ্ছিল। নিলয় সেই ছিনতাইকারীকে সেখানেই ধরে ফেলে। নীরার ব্যাগ ফেরত দেয়। এরপর আস্তে আস্তে প্রায়শই নিলয়ের সাথে নীরার দেখা হতে থাকে। ভদ্রতার খাতিরে কথা বলতে বলতে দুজনের প্রতি ভালোবাসা তৈরি হয়। কিন্তু নিলয় কখনো বোঝেনি নীরা তার মতো করে ভালোবাসেনি। নীরা ছিল একদম বিপরীত মেরুর মানুষ। তবে নিলয় সবটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মানিয়ে নিতে হলে তো টাকারও দরকার হয়। টাকা ছাড়া দুনিয়া চলে না, একদমই না। কিন্তু নিলয় কখনো বাড়ি থেকে টাকা নিতে পারেনি। কে দেবে টাকা? নিলয় এসব ভাবতে ভাবতে নীরাদের বাড়িতে প্রবেশ করে। অনেক লোকজন, কোট টাই পরা আর উন্নত মানের শাড়ি গহনা পরা মানুষগুলো নীরাদের বাড়ি ভর্তি করে ফেলেছে। সেখানে নিলয়ের কেনা ফুটপাত থেকে 350 টাকার শার্ট যেন এবাড়ির ফ্লোর মোছার ময়লা কাপড়ের মতোই। নীরাকে ঘিরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। হঠাৎ নীরা দেখতে পায় নিলয় এসেছে। নিলয়কে দেখে নীরা এগিয়ে যায়। সবাই নীরার দিকে তাকিয়ে আছে। নীরা সামনে এমন সিম্পল ভাবে আসা ছেলেটার দিকেও সবাই তাকালো। নীরা নিলয়ের হাত ধরে সবার সামনে চিৎকার করে বলল, হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমি আমার একজন স্পেশাল মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। ও হলো নিলয়, আমার বয়ফ্রেন্ড। অবাক হচ্ছে নিশ্চয়? অবাক হওয়ার কিচ্ছু নেই। সে আমার লুজার ফিকিরনি বয়ফ্রেন্ড। আমার জন্য সে গিফট এনেছে, অনেক দামি একটা গিফট। আপনারা সবাই দেখতে চান? আচ্ছা ওয়েট, কি গিফট এনেছে দেখাচ্ছি। নিলয় নীরার এমন কথোপকথনে অবাক হয়ে তাকিয়ে থাকে। মন ফ্রেশ হয়ে থাকা নিলয়ের হঠাৎ করে অধিক অপমানে মন খারাপ হয়ে গেল। মাথাটা নিচু করে নীল। উপস্থিত সবাই যেন মজা নিতে থাকে, কারণ তারা সবাই টাকাওয়ালা ভদ্র সমাজের লোক। সেখানে নিলয়ের মতো একটা ছেলে তুচ্ছই মাত্র। নীরা নিলয়ের হাত থেকে গিফটের বক্সটা খোলে। একটা নীল রঙের 3000 টাকায় কেনা শাড়ি সবার সামনে মেলে ধরে বলল, এই হলো আমার স্পেশাল মানুষের আনা দামি গিফট, যা আমাদের বাড়ির কাজের মহিলাকে খুব মানাবে। হারামি ব্লাডি লোয়ার ক্লাস লোক। এই সুজন, তুমি জানো আমার জন্য কি গিফট এনেছো? ডায়মন্ড রিং। বেশি না, মাত্র 12 লাখ টাকা নিয়েছে, যা 10 দিনের ইনকাম। ওয়াও, গ্রেট বয়, আই লাভ ইউ বেবি। এই ইমরোজ, তুমি আমার জন্য কি গিফট এনেছো? একটা গাড়ি এনেছি, চাবিটা তোমার কাছে আছে। দাম? থাক, দাম বলতে হবে না। কেউ হয়তো দাম শুনে এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবে। তখন রাস্তায় কোনো ময়লা ড্রেনের পাশে আমাকেই ফেলে রেখে আসতে হবে, তাই না? নীরা, এসব কি? এভাবে কেন ডেকে এনে অপমান করছো? চুপচাপ দেখে যা শালা, গিফট আনছে। আমি জানতাম তুই 2 টাকার দামের গিফট আনবি। তোর মতো গরিব ফিকিনি ছেলেকে আমি ভালোবাসবো? নো, নেভার। আমার বয়ফ্রেন্ড সাজিদের সাথে তোর পরিচয় করিয়ে দিচ্ছি। এই সাজিদ। বলো জান। বাবু, তুমি আমার জন্য কি এনেছো?
অনেক একটা বিশাল বাড়ি তোমার জন্য, আর কি লাগবে বলো বাড়িটা বানাতে? থাক বাবু, লাগবে না। তুমি যে রিংটা আনছো সেটা পরিয়ে দেবে একটু প্লিজ। নীরা নিলয় কানে কানে বলল, তোর মতো মানুষের এই পার্টিতে কোনো জায়গা নেই। তাকিয়ে দেখ, আমার পার্টিতে ওয়েটারদের পোশাকও আমার বাবা নিজে আনিয়ে দিয়েছে, দাম 10,000 টাকার উপরে। আর তোর গায়ে যে শার্টটা আছে বড়জোর 500 টাকা হবে না। তুই আসছিস আমার বার্থডে পার্টিতে? যাই হোক, আসছিস যখন খেয়ে যাস। বলা তো যায় না তোদের মতো ফ্যামিলির লোক আবার এইরকম খাবারের গন্ধ শুকতে পাবে কিনা, কে জানে। দেখো নীরা, আমার পরিবার নিয়ে একটাও বাজে কথা বলবে না। ও তাই নাকি? আচ্ছা, তুই খেয়ে যাস। যাওয়ার সময় তুই প্যাকেট করে তোর পরিবারের জন্যও নিয়ে যাস। এই ওয়েটার, লোকটাকে প্যাকেট করে অনেক খাবার দিয়ে বিদায় করে দিও। নীরা কথাটা বলে চলে গেল নিলয়ের সামনে থেকে। নিলয়ের কখন যে চোখ থেকে পানি গাল বেয়ে নিচে পড়ছে নিলয় নিজেও বুঝতে পারেনি। নিলয়ের কাছে এসে ওয়েটার বলল, চলুন আপনাকে খাবার। নিলয় ঠাস করে একটা চড় দেয় ওয়েটারকে। নীরা ওটা দেখে হাসতে থাকে। নিলয় আর সেখানে দাঁড়ালো না, বড়লোক বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। নিলয় হাঁটতে হাঁটতে একটা ল্যাম্প পোস্টের নিচে বসলো। চারপাশে কেউ নেই, কেবল দ্রুত গতিতে মাঝে মাঝে গাড়ি চলে যাচ্ছে। একটা কুকুর কিছুটা দূরে শুয়ে আছে। নিলয়কে আজ রাস্তার ওই অবহেলিত কুকুরের মতোই মনে হচ্ছে। টাকাই সব, এই দুনিয়াতে টাকার মূল্যই সব থেকে বেশি। নিলয় ছোট থেকে একটা কথা শুনে এসেছে, টাকা দেখলে যেন কাঠের পুতুলও হা করে তাকিয়ে থাকে। নিলয়কে আজকে বুঝতে পেরেছে সেই কথাটার মানে। টাকার জন্য আজ ওর ভালোবাসাটা কুকুরের মতো পড়ে রইল। দুনিয়াতে সব মানুষই টাকার পেছনে ছোটে। ছুটতে ছুটতে সে একটা সময় ক্লান্ত হয়ে যায়। গরিব হয়ে জন্ম নেওয়াটা ভাগ্যের দোষ, কিন্তু দুনিয়াতে সবাই সেই ভাগ্যের দোষটা পাল্টানোর জন্য টাকার নেশাতেই ছুটে বেড়ায়। কারণ গরিব হয়ে মরাটা তো নিজের দোষ। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। নিজের এই দোষটা কখনো সে বয়ে নিয়ে বেড়াবে না। তারও টাকা চাই, তবে সে টাকার পেছনে ছুটবে না, টাকাই ওর পেছনে ছুটবে। এতদিন সে যা করেনি সেটাই করবে। অন্যের টাকা সে নিজের করে নেবে। কথাগুলো ভাবতে ভাবতে সে হাঁটতে থাকে। তখনই ফোন বেজে ওঠে ওর। তাকিয়ে দেখে ওর আপু বিথির কল। নিলয় রিসিভ করে। ভাই কোথায় তুই? বাবাকে হাসপাতালে নিয়ে এসেছি, তুই জলদি আয়। নিলয় পকেটে ফোন খুঁজে দৌড়াতে থাকে হাসপাতালের দিকে। এমনটা হবে নিলয় ভাবেনি কোনোদিন। যখন খারাপ সময় আসে তখন সব একসাথেই আসে। নিলয় দৌড়তে থাকে। হাসপাতালে এসে পৌঁছায়। খোঁজাখুঁজি করে কেবিনের সামনে এসে দাঁড়ায় ও। বিথি আপু এসে নিলয়কে জড়িয়ে ধরে। কি হয়েছে বাবার? ভাইয়া ওষুধ আনছিল, কিন্তু দেরি হয়ে যায়। বাবার তো সকাল আর দুপুরে ওষুধ খাওয়ার কথা, কিন্তু ছিল না। তোকে এনে দিতে বলছিল, আনিস নাই, এর জন্য বাবা অসুস্থ হয়ে গেছে। কিছু সময় পর ডাক্তার বের হলো। সবাই ডাক্তারের সামনে গিয়ে বলল, কি হয়েছে ওনার? ডাক্তার সবার দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনাদের আর কতবার করে বলবো, ওনার দুটো কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে দিন দিন। যে কোনো মূল্যে একটা কিডনি দিতেই হবে, না হলে ওনাকে বেশি দিন বাঁচানো যাবে না। আর সেই অপারেশন করতে গেলে টাকাও লাগবে। আপনারা দ্রুত কিছু একটা করুন, একদিনের মধ্যেই কিডনির ব্যবস্থা করুন, না হলে ওনাকে আর বড় জো 4 দিন বাঁচানো যাবে। ডাক্তার সাহেব কথাগুলো বলে চলে গেল। নিলয়ের মা আঁচল চেপে কান্না করছে। বড় ছেলে এসব দেখে চলে যায়। নিলয় বলল, আপা, তুই মাকে দেখে রাখ, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। তুই কোথায় যাচ্ছিস? তুই এসব বুঝবি না, তুই বরং মার সাথে থাক, আমি যাচ্ছি। না, তুই থাক। নিলয় চলে আসে সেখান থেকে। ডাক্তারের কেবিনে গিয়ে বসলো। ডাক্তার বলল, আপনি দেখুন ভাই,
কিডনির প্রধান রোগ নেফ্রোটিস বা নেফ্রোটিক সিনড্রোম, যা কিডনির ছাঁকনি বা ফিল্টার মেমব্রেনকে ক্ষতবিক্ষত করে। এই কারণে শরীর থেকে আত্মবশ্যকীয় প্রোটিন বেরিয়ে যায়। দুটো কিডনির 90% অকেজো হওয়ার পরই শুধু ডায়ালিসিস বা কিডনি সংযোজনের মতো চিকিৎসার প্রয়োজন হয়। মানে পরিবারের কেউ ওনার বি পজিটিভ রক্তের সাথে মিল হলে তিনি একটি কিডনি দিতে পারবে? আমার রক্তের গ্রুপ সেম ডাক্তার, আমি কিডনি দেবো একটা। তবে একটা কথা অনুরোধ, আমার কথা কেউ জানবে না, বলবেন কিডনি কেউ একজন দান করেছে। আপনি এই অনুরোধটা রাখুন প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি চলুন। আরো একটা কাজ করবেন, আমার বাবা মা যদি জানতে চায় তাহলে বলবেন তাদের বড় ছেলে সব করেছে। ঠিক আছে? আচ্ছা বুঝেছি, টাকার ব্যবস্থা 2-1 দিন পর করলেও হবে। আপাতত রোগীকে বাঁচানো যাক। ডাক্তার সবকিছু রেডি করতে থাকে। নিলয় ওনার কেবিন থেকে বের হলো। দরজায় ওর আপুর সাথে দেখা হয়। নিলয় কিছুটা ভয় নিয়ে তাকিয়ে বলল, আপা তুই কখন আসলি? এই তো এখন। তুই দেরি করছিস তাই আসলাম। ও আচ্ছা, চল মায়ের কাছে। আর চিন্তা নেই, বড় ভাই সব ম্যানেজ করে নিয়েছে। তাই না? তাহলে তোর কিডনিটা কেন দিচ্ছিস? ও তুই জানিস? আচ্ছা বাদ দে প্লিজ, মা বাবা আর ভাইকে কিছু বলিস না। যদি বলিস তাহলে সেদিন আমি নিজেকে মেরে ফেলবো। কি দারুণ কথা। হাসি পাচ্ছে রে ভাই। যে পিতা মাতা ভাই তোকে দেখতে পারে না, যে ছেলে বিপদ দেখে চলে গেল, সেই ছেলেকে সবাই এত ভালোবাসা দিয়ে কিছুই পেল না, অথচ তোকে এত বকা দেয়, এত গালি দেয়, সেই তুই আজকে সবার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করলি। তাহলে আমি কেন বাকি থাকবো? আপা প্লিজ, তুই তোর টাকা দিবি না? ভাই তুই যদি নিজের কিডনি দিয়ে গোপন রাখতে পারিস তাহলে আমিও পারবো, না হলে সবটা কিন্তু বলে দেব আমি। আচ্ছা ঠিক আছে। আরে ওসব কিছু না, মা বাবা বকা দেয় মানে সেটা দোয়ারে। আমি পরক্ষণে ওনাদের সব গালি মন্দ ভুলে যাই। চল এখান থেকে, আর এসব কাউকে বলবি না। নিলয় চলে আসে সেখান থেকে। ডাক্তারের সাথে গিয়ে গোপনে একটা কিডনি ওর বাবাকে দেয়। নিলয়ের বাবা সুস্থ হয় 2 দিনের মধ্যেই। ডাক্তারকে ডাক দেন তিনি। ডাক্তার সাহেব, আমাকে কে কিডনি দিয়েছে? ডাক্তার বিথি আপুর দিকে তাকায়। বিথি আপু ইশারায় না করে দিল। ডাক্তার বলল, আসলে একজন কিডনি ডোনেট করেছে, আর টাকা বা সবকিছুর ব্যবস্থা আপনার বড় ছেলে করেছে। জানতাম সেই সব করবে। ছোটটা হয়েছে তো বেওড়া, কুলাঙ্গার, অপদার্থ। তার তো কোনো চিন্তা হয় না আমাদের জন্য। সে কি দেখতেও আসেনি, তাই না? দরকার নেই ওর মতো ছেলের। নিলয়কে আমার ছেলে বলে পরিচয় দিতেও লজ্জা করছে এখন। বাবা তুমি এখন বাড়িতে যেতে পারো, ডাক্তার বলে সে বাড়ি নিয়ে যাওয়া যাবে। আদনান সাহেব বাড়িতে আসে। 2 দিন হলো নিলয় বাড়িতে আসছে না, কারণ সে হাসপাতালের বেডেই আছে। প্রচন্ড দুর্বল লাগছে তার। নীরার কথা খুব মনে পড়ছে নিলয়ের। নিলয় কোথায় থাকে? সে অপদার্থটা বাড়িতে আসবে না নাকি? আদনান সাহেব সকালে চা খেতে খেতে কথাটা বলল। বিথি আপু ঘর থেকে বেরিয়ে বাবার কাছে গিয়ে দাঁড়ালো। ওনাদের বড় ছেলে নিবিড় বাজার নিয়ে বাড়িতে এসে দাঁড়াতেই আদনান সাহেব বলল, আমার বড় ছেলে হলো সোনার টুকরা, আর ছোটটা হয়েছে বেয়াদব, অপদার্থ। বাবা, আমার প্রমোশন হয়ে গেছে, আমি ম্যানেজার হয়েছি। বাহ, খুব খুশির সংবাদ। বাবা নিলয় আসছে। নিলয় আজ 2 দিন পর হাসপাতাল থেকে বের হলো। সোজা বাড়িতে আসলো। ওর কোনো দিকে না তাকিয়ে নিজের ঘরের দিকে দুর্বল পায়ে হেঁটে যেতে থাকে। আদনান সাহেব নিলয়কে ডাকলেন। নিলয় কাছে গিয়ে দাঁড়ায়। বাড়ির সবাই একসাথে বসে আছে। বিথি একটা টুল এনে নিলয়কে দেয়। নিলয়ের বাবা বলল, কি ব্যাপার বিথি, তোর বড় ভাই দাঁড়িয়ে আছে আর তুই নিলয়কে বসার জন্য টুল এনে দিলি কেন? নিলয় সেটা ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে
চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওর বাবা আদনান সাহেব বলল, হয়েছিস তো একটা অকর্মণ্য। আমি যে মরে যাচ্ছিলাম সেসব তুই কি খেয়াল রাখিস? তুই কি জানিস? না। ও, তা জানবি কেন? তোর তো আমাদের জন্য কোনো চিন্তা হয় না। তোর থেকে পশুরা অনেক ভালো, খাবার পেলে সেখানেই থাকে। আহ বাবা, কি বলো এসব? আচ্ছা শোন, তোর ভাইয়ের প্রমোশন হয়েছে, দেখ দেখে কিছু শেখ। সে তো তোমাদেরই ছেলে, আমি তো কেউই না, সব ভালো ওরই হবে। বাবা আসলে এসেছি। জানি তো আমাদের দোয়া নিতে এসেছিস। আরে বাবা, আমাদের দোয়া তো সব সময় তোর সাথেই আছে। আসলে বাবা আমি এসেছি বলতে মানে এমডি স্যারের মেয়েকে আমার সাথে স্যার বিয়ে দিতে চায়, কথাটা বলতেই। ও, এই কথা। সমস্যা নেই, বিয়ে হবে। এটা তো আরো খুশির সংবাদ। নিলয় সেখান থেকে চলে গেল। ও আর দাঁড়িয়ে থাকতে পারছে না, বিছনায় গিয়ে ও শুয়ে পড়ে। মাথার মধ্যে নীরার কথাগুলো এখনো ঘুরপাক খাচ্ছে। টাকার পেছনে মানুষ কিভাবেই না ছোটে, কিন্তু নিলয়ের পেছনে টাকা ছুটবে। নিলয় ঘরের দরজা বন্ধ করে দিল, কম্পিউটারটি অন করলো। এতদিনে সে কম্পিউটার ভালো কাজের জন্যই ব্যবহার করেছে, কিন্তু আজ থেকে সে আর এটা ভালো কাজের জন্য ব্যবহার করবে না। কম্পিউটার অন করে কিছু সময় চুপচাপ বসে কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকলো। মনে মনে মুচকি হাসলো। সে এখন চুরি করবে, তবে কারোর বাড়িতে বা স্থানে গিয়ে নয়। সে চুরি করবে ঘরে বসে। সে হ্যাক হয়ে অন্যদের টাকা নিজের অ্যাকাউন্টে চুরি করে নেবে। সে আর দেরি করলো না, নিজের আইপি অ্যাড্রেস গোপন রেখে ডার্ক ওয়েবে প্রবেশ করলো। ডার্ক ওয়েব হলো এমন একটা সাইট যেখানে অন্যের সব তথ্য, অ্যাকাউন্ট থেকে শুরু করে একদম ব্যক্তিগত সব তথ্য হ্যাক করে হ্যাকার নিজের কবজায় নিতে পারে। তাই প্রথমত নিজের আইপি অ্যাড্রেস জানতে হবে। নিলয় সব রকম ব্যবস্থা করলো। থানার দারোয়া সিরাজ মিয়ার ফোন সবসময় ওয়াইফাই কানেক্টেড থাকে, এই জন্য ওনাকে সব রকম সোশ্যাল মিডিয়াতেই অনলাইন দেখা যায়। কারোর সকল প্রকার তথ্য বা ইনফরমেশন এই আইপি অ্যাড্রেসে জমা হয়। নিলয় ডার্ক ওয়েবে প্রবেশ করে যে কোনো একটা সাইটে গিয়ে সব রকম পদ্ধতি কমপ্লিট করে একটা নিউ ইউআরএল কপি করে সিরাজ মিয়ার ফোনে পাঠালো। সিরাজ মিয়া তখন থানায় বসে আছে, চায়ের সাথে গোপনে সিগারেটও খাচ্ছেন তিনি। হঠাৎ ওর ফোনে মেসেজের টিউনের মতো নোটিফিকেশন বেজে উঠল। উনি চা রেখে ফোনে হাত দিলেন। ফোনের শাটার টেনে দেখলেন নোটিফিকেশন বারে একটা নতুন কোনো লেখা শো করছে। উনি কৌতূহলী হয়ে সেই লেখাতে ক্লিক করে একটি সাইটে প্রবেশ করলো, কিন্তু সেই সাইটে কিছুই নেই। উনি 5 সেকেন্ড পর সেখান থেকে বেরিয়ে আসলেন। মনে মনে গালি দিয়ে বললেন, উত্তর বাচ্চারা খালি অহেতুক মেসেজ কল দিয়ে জ্বালাতন করে, ওদের জ্বালায় শান্তি নেই। ইউটিউবে কিছু দেখলেও অ্যাড শেয়ারের ঠেলায় কিছুই দেখা যায় না, আবার শান্তিতে একটু গান শুনবো এখানেও সমস্যা। এদিকে নিলয় মুচকি হাসলো। সে ওর এক্সেস লিঙ্কে ক্লিক করে, একটা পেজ শো করে। পেজের নিচের অংশে এসেই নতুন ক্লিক করা সিরাজ সাহেবের আইপি অ্যাড্রেসে থাকা সব রকমের তথ্য এসে যায়। সিরাজ সাহেব একটি কল গার্লের সাথে ইমোতে মেসেজ সেক্স করছে। মেয়েটার সাথে সিরাজ সাহেব কথা বলছে। আজ রাত 10টার পরে আসবো, বুঝলি? রেডি থাকিস। আপনি টাকা দেওয়ার সময় আমার সাথে 2 নাম্বারই করেন। আরে এবার বেশি দেবো, সারা রাত থাকিস। তোর খাইতে যে কি মজা। নিলয়ের কম্পিউটারে সবকিছু শো করছে। নিলয় সেগুলো কালেক্ট করে। সিরাজ মিয়ার একটি কল আসলো, বউ নামে নাম্বার সেভ করা। সিরাজ মিয়া কল রিসিভ করে। বউ বলো, এই সময় কল দিলে কেন? আরে শোনো, আমি তো বাপের বাড়ি আছি, কিছু টাকা লাগবে, তোমার কার্ডটা পাঠিয়ে দাও, ব্যাংক থেকে টাকা তুলবো। আচ্ছা বউ, পাঠিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড লিখে নাও। উত্তেজিত হয়ে বসে। বহু বছর ধরে এই বিষয়ে পড়াশোনা করেছে ও। প্রিন্সিপালের ফোনের আইপি অ্যাড্রেস এভাবেই হ্যাক করে নেয় নিলয়। সেখান থেকেই ওর এটা
নেশাতে পরিণত হয়েছিল, কিন্তু দু একবার এটা করার পর নিজেকে বোঝায় হ্যাক করাটা অন্যায়, কারোর ব্যক্তিগত তথ্য হ্যাক করাটা আরো অন্যায়। মানে কেউ তার যা যা করছে দূরে বসে ওই হ্যাকারটা সব দেখছে, অথচ ভিকটিম জানেই না ওর ফোনের ইন্টারনেট প্রোটোকল হ্যাক হয়েছে। মানে সব রকম তথ্য অন্য কেউ দেখতে পাচ্ছে। নীলার ফোনে একটি নতুন স্লাইড শো করলো। সেখানে সিরাজ মিয়ার ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া, যা ওর বউকে একমাত্র মেসেজ করে পাঠিয়েছে। নিলয় তাড়াতাড়ি অ্যাকাউন্টে সেই নাম্বার পাঠিয়ে পাসওয়ার্ড পাঠাতে যাবে, তখনই মনে হয় এমনটা করলে ধরা খেয়ে যাব। আগে কি ব্যাংকের সবকিছু তথ্য হ্যাক করব? এত সহজে তো হ্যাক করা যাবে না। আগে আমাকে হতে হবে অ্যানোনিমাস, মানে লুকায়িত ব্যক্তি হতে হবে। আর আগে আইপি অ্যাড্রেস হতে আমাকে লোকেশন হ্যাক করে নিতে হবে, তাহলেই সব ঝামেলা থেকে মুক্ত পাবো। নিলয় সিরাজ মিয়ার ফোন কলে কনভারসেশন শুনতে পেল। সিরাজ মিয়া বলছে তার বউকে, বউ, অ্যাকাউন্টে 30 লাখ টাকা আছে, ব্যাংক থেকে তোমার যতটুকু লাগবে নিয়ে নাও। জানোই তো ছোট চাকরি, একটু ঘুষ না খেলে কি আর টাকা হয়? আমাদের ছেলে মেয়েও বড় হচ্ছে, তাদের তো দেখে রাখতে হবে, তাই না? আরো কিছু সময় প্রেম আলাপ করে সিরাজ মিয়া ফোন কেটে দেয়। নিলয় ভেবেছিল সিরাজ মিয়ার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা লাগবে, কিন্তু না, এত সহজে সবকিছু পেয়ে যাবে নিলয় ভাবতেই পারেনি। তবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে হবে, আর সেটা খুব গোপনেই। নিলয়, দরজা খোল। কি হলো? দরজা খুলিস না কেন নিলয়? নিলয় লাফ দিয়ে উঠল। দরজায় ওর আপু ধাক্কা দিতে থাকে। নিলয় তাড়াতাড়ি কম্পিউটার বন্ধ করে দিয়ে দরজা খুলে দিল। বিথি আপু ঘরে এসে দরজা আটকে দিয়ে নিলয়ের বিছানায় এসে বসে বলল, এই, তুই কি করছিলি রে? দরজা খুলছিলি না কেন? এমনি ঘুমিয়ে পড়েছিলাম। নিলয়, খুব ঝামেলায় পড়ে গিয়েছি রে। বাবা না ওই 5 লাখ টাকা চাচ্ছে। ভাইয়ের বিয়েতে খরচ তো আছেই। ও আচ্ছা, সমস্যা নেই, টাকা চলে আসবে। আমার এক বন্ধু বিদেশে থাকে, ওকে বলেছি ব্যবসার জন্য টাকা দিতে, সে দিবে বলেছে। সেখান থেকে তোকে টাকা দিয়ে দিব। তাহলে তুই ব্যবসার জন্য টাকা কই পাবি? ঢাকাতে যাব, সেখানে এক বন্ধু কাপড়ের ব্যবসা করে, ওর সাথেই থাকবো। কিছু টাকা দিয়ে পার্টনার হব ওর ব্যবসার, হয়ে যাবে। কি? তুই কম্পিউটারের ইঞ্জিনিয়ার হয়ে কাপড়ের ব্যবসা করবি, তাই না? এখানে আর থাকবো না, নিজেকে তো বাঁচতে হবে, তাই না? আর আমি চাই না ওনারা এসব জানুক। বাবা যেদিন বাড়ি থেকে তাড়িয়ে দিবে সেদিন সত্যিই চলে যাব। হয়েছে, থাম। খাবার আনছি তোর জন্য, খেয়ে নিবি। বাবা মার কথায় রাগ করিস না। বিথি আপু চলে গেল। নিলয়ের সেসবে কোনো খেয়াল নেই। ও কিভাবে টাকাগুলো তুলবে সেই চিন্তাই করছে। অ্যাকাউন্ট থেকে তুলতে গেলে তো আমাকে সিসিটিভি ক্যামেরা দেখা যাবে। আচ্ছা, সিসিটিভি ক্যামেরা কি হ্যাক করা যাবে? ভাবতে হবে আমার। ফুটেজ ডিলিট করে দিতে পারবো কি তাহলে? কিন্তু কিভাবে আমি ক্যামেরার ফুটেজ হ্যাক করব? একা এত কিছু করা সম্ভব না। আমাকে খুঁজে বের করতে হবে বড় বড় হ্যাকারদের। কিন্তু আমাকে আগে এই টাকাগুলো নিতেই হবে। কিন্তু কিভাবে? আচ্ছা, আমি যদি বাস্তবেও নিজেকে লুকিয়ে মাইন্ড গেম খেলি তাহলে কেমন হয়? কেমন হয় যদি সিরাজ মিয়াকে হ্যাকার কোড দিয়ে কল করে ওর ব্যক্তিগত সব তথ্য দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকাগুলো হাতিয়ে নি? এটাই মাস্টার মাইন্ড গেম। তবে এর জন্য আমাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হতে হবে। সোশ্যাল ইঞ্জিনিয়ার মানে হলো আমাকে কলগার হিসাবে সিরাজকে মেসেজ করতে হবে, আর সে আমার ফাঁদে পা দিয়ে আমার পাঠানো সব লিঙ্কে ক্লিক করতে থাকবে। তখন আমিও সবকিছু জেনে যাব খুব সহজে। নিলয় চেয়ারে বসে হেলান দিয়ে কথাগুলো ভাবছে। বসা থেকে উঠে দাঁড়ায়, লম্বা একটি কোড বানায় ওর আপুর সেলাই মেশিন দিয়ে। ওর আপু এই সব কিছুর জন্য নিলয়কে অনেক প্রশ্ন করলেও নিলয় কিছু না বলে নিজের মতো করে কাজ করছে। শেষে বিথি আপু বিরক্ত হয়ে নিলয়ের থেকে দূরে চলে যায়।
নিলয় কালো হুডওয়ালা লম্বা কোট বানায়, কালো প্যান্ট ম্যানেজ করে, মুখে একটি হ্যাকার টাইপ মাস্ক বানিয়ে পরে নিয়ে চেক করলো, একদম পারফেক্ট আছে সবকিছু। এবার সিরাজকে একটা ব্ল্যাক নাম্বার থেকে কল দিতে হবে। নিলয় যখনই কল দিতে যাবে ওর বাবা ওকে ডাক দেয়। নিলয় সবকিছু একটি ড্রয়ারে রেখে দেয়। কম্পিউটার অফ করে বাবার কাছে দুর্বল শরীর নিয়ে এগিয়ে যায়। ওর বাবা নিলয়ের দিকে বিরক্ত দেখিয়ে তাকিয়ে বলল, সারাক্ষণ ঘরে বসে কম্পিউটার চালানো ছাড়া তোর কি কোনো কাজ নেই? আর গা থেকে কাপড়ও খুলছিস না, সেই সকাল থেকে একই কাপড় পরে আছিস। কি সমস্যা তোর? হ্যাঁ, কি সমস্যা তুই আমাকে একটু বলবি? হাসপাতালে আমাকে না দেখতে যে কোথায় ছিলি? বাবা, ওর সাথে তুমি সবসময় কেন জোর গলায় কথা বলো? তোর আদরের জন্য ও এমন হয়েছে। কুলাঙ্গার জন্ম দিয়েছি একটা। আগে যদি জানতাম এমন পেয়ারা হবে এই কুত্তার বাচ্চাটা, তবে হওয়ার পরেই গালে লবণ দিয়ে মেরে ফেলতাম। হ্যাঁ, মেরে ফেলতাম। নিজেই কুত্তা, এজন্য আমাকে বারবার কুত্তার বাচ্চা বলো, তাই না? নিলয়ের মা সাথে সাথে নিলয়ের গালে কষে একটা চড় বসিয়ে দিল। নিলয় মুচকি হাসতে থাকে। আদনান সাহেব নিলয়কে গালি দিয়ে বলতে থাকলো, তোর মতো ছেলের আমার দরকার নেই। আমার বড় ছেলেই ভালো। তুই মরে গেলেও আমরা কখনো দেখতে যাব না। আর আমরা যদি আগে মরি, তুই দেখতে আসবি না কখনো, বলে দিলাম। কখনো তুই দেখতে আসবি না। বড় ছেলে না থাকলে মরেই যেতাম। সারাক্ষণ বড় ছেলে করো। তুমি জানো তোমার বড় ছেলে? আপা, আমার বড় ছেলে কি? না, কিছু না, অনেক ভালো। সে না থাকলে আজকে তোমাকে আমার সাথে দেখতাম না। ভাইকে অনেক ধন্যবাদ, তোমাকে টাকা দিয়ে সবকিছু করেছে। দেখতে হবে তো ছেলে টাকার। আর নিলয়, তুই আমার সামনে আসবি না। বাড়ি ছেড়ে চলে যা। তোর মতো তুই থাক, তোর লজ্জাও করে না? বড় হয়ে নিজের কামাই না করে অন্যেরটা খাচ্ছিস। আরে যা 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 যা, তোর আশা না আসা সমান। নিলয় বাড়ি থেকে বের হলো। আপুর পাঠানো খাবার খেয়ে কোনো রকমে সাইকেল নিয়ে বের হলো নিলয়। হাঁটলে তলপেটে ব্যথা অনুভব করতে হচ্ছে খুব। সাইকেলটাও খুব ধীর গতিতে চালাচ্ছে। পিঠ আর পেটে অনেক ব্যথা হচ্ছে ওর। তবুও কোনো রকম সাইকেল চালিয়ে নীরাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। রাস্তার পাশে চায়ের দোকানে ঝাড়নে বসলো নিলয়। এমন সময় এখান থেকে ওর বাড়ির ব্যালকনিটা খুব ভালোভাবেই দেখা যায়। নিলয় সেদিকে কিছু সময় তাকিয়ে থাকলো। নীরাকে নিয়ে ভালো মুহূর্তগুলো কল্পনা করতে থাকলো নিলয়। দুজনে এই সাইকেলে একবার মাত্র ঘুরেছিল। পরের বার নীরাকে যখন ঘুরতে যাওয়ার কথা বলে নিলয়, তখন নীরা বলে, এগুলো না আমার স্টেটাসের মধ্যে পড়ে না। আমার দ্বারা এইসব 2 টাকার সাইকেলে ঘোরা সম্ভব না। পারলে বাইক কেন, বাইক নিয়ে আমাকে ঘোরাও। সেটাও তো পারবে না। উনি আসছে 2 চাকার ভাঙা সাইকেল নিয়ে আমাকে ঘোরাতে। নিলয় তখন কিছু না মনে করে হেসে দিয়ে বলে, আরে পাগলি, ভালোবাসা থাকলে ভাঙা সাইকেলও লং ট্যুরে যাওয়া যায়। দুইজনের খুনসুটি আর তোমার খোলা চুলের আমার মুখে লেপটে যাওয়া উন্মাদনা আমাদের জার্নি করবে ভালোবাসার বিশাল এক্সপ্রেস। নীরা নিলয়ের কথা শুনে রাগ দেখিয়ে চলে যায়। নিলয় পিছু পিছু এসেছে অনেকবার। নিলয় সেসব ভেবে মুচকি হাসলো। নিলয় নীরাদের বাড়ি থেকে চলে আসতে থাকে। হঠাৎ একটা এটিএম বুথের সামনে এসে দাঁড়ায় নিলয়। সেখানে সিসিটিভি ক্যামেরার দিকে তাকায়। ক্যামেরা থেকে মনিটরিং সিস্টেমের জন্য কোড প্রয়োজন। আচ্ছা, আমি যদি মনিটর সিস্টেমকে হ্যাক করি তাহলে ফুটেজগুলো সব আমার পিসিতে শো করবে। ইয়েস, এর জন্য আরো একটা কম্পিউটার দরকার আমার। কিন্তু বাড়িতে থাকলে কিছু করা যাবে না, আমাকে ঢাকা যেতেই হবে। সেখানে যে বড় বড় হ্যাকারদের আমার দলে আনতে হবে। নিলয় ক্যামেরার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। সাইকেলে উঠলো। ও এখন চারপাশে সবকিছু হ্যাক দ্বারা নিয়ন্ত্রণ করার নেশাতে ডোবার চেষ্টা করছে। সাইকেল চালানোর সময় সে ভাবতে থাকে, আমাদের দেশে তো সবচেয়ে 3টে অনলাইনে টাকা লেনদেন মানে মোবাইল ব্যাংকিং আছে, বিকাশ সার্ভিস, ডাচ বাংলা ব্যাংকিং সার্ভিস আর রকেট।
এই 3টে সেবা সিস্টেম প্রতি 10 জনের মধ্যে 8 জনের অ্যাকাউন্ট আছে। যদি ওই অ্যাকাউন্ট হ্যাক করি, ধুর, এত ছোট জিনিস কেন হ্যাক করব? হ্যাক করলে পুরো সিস্টেমটা হ্যাক করব। নাসার অল সিস্টেম যেমন একটা পিচ্চি ছেলে হ্যাক করেছিল, আমি এই মোবাইল ব্যাংকিং এর আওতায় থাকা সব সিস্টেম হ্যাক করে নিব। বিকাশের আওতাধীন সব অ্যাকাউন্টের সব হিসাব মূল জায়গাতে জমা থাকে, সেই জায়গা বা সিস্টেমটা আমি হ্যাক করব। তখন কোন অ্যাকাউন্ট কতটা অ্যাক্টিভেট সেসব তথ্য আমার কাছে খুব সহজেই চলে আসবে। আর যেহেতু সিস্টেম সব আমার হাতে বন্দি, আমি ইচ্ছে করে অ্যাকাউন্ট বন্ধ করে টাকা হাতিয়ে নেওয়া ব্যবস্থা করতে পারবো। দেশে আমি হ্যাকারের আতঙ্ক তৈরি করব। কেউ অনলাইনে কিছু করতে চাইলে আমার অনুমতি নিয়ে করবে। ইনফরমেশন ইজ হেলথ অ্যান্ড হেলথ ইজ ওয়েল। নিলয়ের এখন পুরো হ্যাকারের নেশা চেপে বসেছে। একজন ব্লুটুথ কানে দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছে। ও পকেটে থেকে ফোন বের করে ওই ব্লুটুথ ডিভাইসের দিকে কিছু সময় তাকিয়ে থেকে ফোনের সাহায্যে সক্রিয় একটা পাসওয়ার্ড চাপ দিতেই ব্লুটুথে কি গান হচ্ছে নিলয়ের ফোনে সেটাও বেজে ওঠে। নিলয় হাসতে থাকে। নিজেকে কেমন যেন ডেভিল বলে মনে হচ্ছে। নিলয় নিজের ফোন দিয়ে ইচ্ছে মতো গান পাল্টাতে থাকে। লোকটা ভয় পেয়ে কান থেকে ব্লুটুথ খুলে সবকিছু চেক করতে থাকে। নিলয় এসব দেখে হাসতে হাসতে সিস্টেম অফ করে দিয়ে সেখান থেকে চলে আসে। নিলয়ের সামনে এখন যে কোনো অনলাইন কোড ব্যবহার করা মানেই সেটা নিলয়ের আয়ত্তে চলে আসবে। নিলয় এখন শয়তানি হাসি দিতে থাকে। ভাই, বাবা আবার টাকা চাচ্ছে। তোর বন্ধু কখন টাকা দেবে রে? নিলয় বাড়ি আসতেই বিথি আপু কথাটা বলল। নিলয় মুচকি হেসে কোনো জবাব না দিয়ে নিচের রুমে প্রবেশ করলো। দরজা আটকে ঘরের সব লাইট অফ করে কম্পিউটার অন করলো। আবারও প্রথম থেকে সবকিছু সাজিয়ে হ্যাক ইউজ করে ব্ল্যাক নাম্বার থেকে নিলয় সিরাজ মিয়াকে ফোন দিয়ে গলার টিউন রোবোটিক করে নিল। সিরাজ মিয়া ফোনের স্ক্রিনের দিকে কিছু সময় তাকিয়ে থেকে ভাবলো রিং বাজছে, কিন্তু কোনো নাম্বার শো করছে না। কিছু তো বুঝতে পারছি না। সিরাজ মিয়া ফোন রিসিভ করলো। ওপাশ থেকে নিলয় রোবোটিক ভয়েস দিয়ে বলল, হ্যালো স্যার, আই এম ডেভিল, ইউ ক্যান কল মি ডেভিল। সিরাজ মিয়া ভয় পায়। এমন অচেনা শব্দে কথা বললে যে কেউই ভয় পাবে। তবে নিলয়ের লোকেশন ট্র্যাক না করতে পারে, এজন্য হাই সিস্টেম অ্যালাউ করে নাম্বারটা শো অফ করে দিয়ে কল করেছে। সিরাজ মিয়া বলল, কি চান আপনি? টাকা। টাকা মানে? মিয়া ফাজলামি করেন আমার লগে? আমাকে চেনেন আমি কে? আপনি রেশমা নামের একটা মেয়ের সাথে আজ রাত 10টার সময় একসাথে রাত কাটাবেন। কাল ভোরে আপনি চেকপোস্টে পাশের সময় একটা হিরোইনের ট্রাক প্রবেশ করতে দিবেন। সেখান থেকে আপনি টাকা নিয়েছেন 5 লাখ। আপনার অ্যাকাউন্টে সর্বমোট টাকা আছে 34,72,100 টাকা। বেলা 12টার সময় আপনার বউ রোজি আপনার থেকে ফোন করে ব্যাংকের অ্যাকাউন্ট পাসওয়ার্ড চায়। আপনার অ্যাকাউন্ট নাম্বার 16191502। আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হলো 001122। আমি চাইলেই এখনই ইন্টার চাপ দিয়ে আপনার সব টাকা এখনই আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারি, কিন্তু আমি এখন সেটা করব না। আপনার সব তথ্য আমার কাছে আছে। আপনি কখন কার কাছে কি মেসেজ করেছেন, কার সাথে কলে কি কথা বলেছেন, সবটাই আমার কাছে আছে। এটা যদি প্রকাশ করে দিই তবে আপনি আর পুলিশ থাকবেন না, কয়েদি হয়ে জেলখানাতে থাকতে হবে। তাই আমাকে 15 লাখ টাকা দিন, আর টাকাটা আমার ক্যাশ লাগবে। সিরাজ মিয়ার যেন মাথা ঘোরাচ্ছে। এতক্ষণও নিজে যা যা করেছে সবটা নিলয় বলে দিয়েছে, এমনকি ওর অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাও। কিন্তু সিরাজ মিয়া পুলিশের লোক, ভয় না পেয়ে বলল, আমাকে হুমকি দিচ্ছিস? সাহস থাকলে সামনে আয় শালা, তোকে আমি গুলি করে মারবো। ফোন চেক করুন, মেসেজ গিয়েছে অ্যাকাউন্ট নাম্বার থেকে। 1 লাখ টাকা ট্রান্সফার করে নিলাম। কোন অ্যাকাউন্টে টাকা আসে সেটা লোকেশন খুঁজতে আপনার বুড়ো হয়ে যেতে হবে, তবুও পাবেন না।
এরপর যদি ক্যাশ টাকা নিয়ে না কথা বলেন, পুরো টাকাটাই আমি নিয়ে নিব আর আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে দিব। ভাই ভাই, আমি টাকা নিয়ে আসছি, বলুন কোথায় টাকা আনবো? আজ রাত 9টার সময় যশোর নেশান শপিং কমপ্লেক্সে টাকার ব্যাগ সাথে করে আনবেন, আপনাকে আমি খুঁজে নিব। নিলয় ফোন কেটে দেয়। সিরাজ মিয়া জলদি অফিসে যায়। এদিকে নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। আজকে প্রথম সে কোনো বড় পর্যায়ে কাজ সফল করতে যাচ্ছে। নিলয় ঘরের লাইট জ্বালালো। ফোনের ভার্সনের সাথে নিলয় ওর পিসি সিস্টেম মনিটর করে নিল। ঘর থেকে বের হয়। বিথি আপু সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস এই বিকেলে? ওষুধ কিনতে। আর একজন বি পজিটিভ রক্তের কিডনি বিক্রি করবে, দেখি সেটা নিয়ে কথা বলতে হবে, তাই যাচ্ছি। তাড়াতাড়ি ফিরবি। নিলয় সাইকেল নিয়ে বের হয়। কিছু দূর আসার পর শপিং কমপ্লেক্স দেখতে পেল একটা। নিলয় শপিং কমপ্লেক্সে প্রবেশ করে। মেইন সিঁড়ির কাছে একটা সিসিটিভি ক্যামেরা রাখা। নিলয় বাইরে ক্যামেরার বিপরীত পাশে এসে দাঁড়ায়। ক্যামেরার সাথে কানেক্টেড মনিটর ওর পিসির আয়ত্তে আনার জন্য সেই মনিটরের একটি কোড শো করে। মনিটরের সামনে যিনি বসেছিল ওনার নাম হাসেম মিয়া। কোডটার সাথে নিলয় একটি রুচিশীল ভালো লাগার মেসেজ অ্যাড করে দিল। মনিটরের মেসেজে কোড সহ করতেই লোকটার রিড মোডে যখন চাপ দিয়েছে, তখন নিলয়ের পিসিতে একটা কোড চলে যায়। নিলয় সেই কোড তার ফোনের নোটপ্যাডে লিখে নিল। প্রথম কোডের মেসেজ হলো 2332122 আপনি কি কখনো কোনো ডেভিলকে দেখেছেন? ডেভিল হলো একটা টাকা চোর। নেক্সট কোডের জন্য অপেক্ষা করুন। নিলয় শপিং মলের মধ্যে যায়। সেকেন্ড সিমি ক্যামেরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার ওর হ্যাক সিস্টেম ওপেন করে সেকেন্ড ক্যামেরার ফুটেজে কোড পাঠায়। সাথে লিখে দেয় 56667788। ডেভিলকে দেখা যায় আপনার পাশে, আপনার খুব কাছে। সে খুনি নয়, সে শুধুই ডেভিল। একটা গল্প বলি। নেক্সট কোডের জন্য অপেক্ষা করুন। হাসেম মিয়া যতবার রিড মোড ক্লিক করে ততবারই নিলয়ের পিসিতে একটা করে উল্টো সংখ্যার কোড চলে যাচ্ছে, আর নিলয়ের ফোনে সেটা সিস্টেম অ্যালার্ট নোটিফিকেশন এসে জানিয়ে দিচ্ছে। অর্থাৎ নিলয় যদি 22 নম্বর কোড ব্যবহার করে, নিলয়ের কাছে ব্যাক আসবে 11 হিসেবে। হাসেম মিয়ার ডেভিলের গল্পে বেশ জমে গেছে। সে বারবার কোড আসার জন্য মনিটরের দিকে হাঁ করে তাকিয়ে থাকছে। এভাবে যশোর সিটির বড় শপিং মলের সব সিসিটিভি ক্যামেরার কোড নিলয়ের কাছে চলে যায়। নিলয় সন্ধ্যের আগেই শপিং মল থেকে ফিরে আসে। ডাক্তারের দোকানে যায়ও, সেখানেও সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। নিলয় মনে মনে ভাবে, আমাকে ধরা এত সহজ হবে না। আমি কোনো প্রমাণ বা কুলো রেখে যাব না। যদি জিজ্ঞাসাবাদ করতে করতে এই অবধি পুলিশ চলে আসে, তখন তো আমাকে ক্যামেরাতে দেখা যাবে না। সেটা হতে দেব না আমি। এটাও হ্যাক করব। নিলয় প্রেসক্রিপশন বাড়িয়ে দেয় ডাক্তারখানার একটা ছেলের কাছে। নিলয় মনিটরের খুব কাছে ছিল। কোড পাঠিয়ে মাউস পয়েন্টার দিয়ে সাথে সাথে রিড মোড চাপ দিয়ে দেয়। নিলয়ের ফোনে নোটিফিকেশন চলে এলো। ওষুধের দোকানে এই ছোট একটা ছেলেই আছে এখন। এজন্য নিলয়ের কাজটা আরো সহজ হয়ে যায়। নিলয় ওষুধ নিয়ে বাড়িতে আসে। এখনই ওর বের হতে হবে। সবকিছু সিস্টেম নিজের কবজায় এনে ফেলেছে সে। বাড়িতে আসতেই দেখে দুটো প্রাইভেট গাড়ি দাঁড় করানো আছে। নিলয়ের মনে কোনো চিন্তা নেই, কারণ সে আইসিটিতে একজন পাক্কা মাইন্ড গেমার। কেউ কোনো প্রকার প্রুফ পাবে না যতক্ষণ না ওর কম্পিউটার একজন দক্ষ চালক হাত না দেয়। নিলয় সাইকেল রেখে বাড়িতে প্রবেশ করলো। ড্রয়িং রুমে এসে দেখে ভাইয়া সহ ভাইয়ার পাশে একটি মেয়ে বসে আছে। বিধি আপু এগিয়ে এলো নিলয়ের কাছে। নিলয়, এরা হলো ভাইয়া শ্বশুরবাড়ির লোক, মানে ভাইয়াকে দেখতে এসেছে। আজকেই আংটি পরিয়ে ফেলেছে। ভাবিটা কেমন সুন্দর না? তবে ভাবির পাশে থাকা একটা মেয়ে আছে, ওটা আরো বেশি সুন্দর। ওর নাম মুন, ভাবির ছোট বোন, মানে তোর বয়সের মেয়ে। স্যার, আমার ছোট ভাই নিলয় কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা প্রায় শেষের দিকে। ইচ্ছে আছে মাস্টার্স কমপ্লিট করবে।
হ্যালো স্যার। নিলয় আর কোনো কিছু বলে না, নিজের রুমে এসে দরজা আটকে দিল। নিলয় তাড়াতাড়ি ফোন বের করে পিসি অন করে ডার্ক ওয়েবে প্রবেশ করলো। সিসিটিভি ক্যামেরার জন্য ওর বানানো একটা ওয়েবসাইট প্রবেশ করে একটা পেজে ঢুকলো। সবগুলো পেজে মোবাইলে থাকা সব কোড একটা একটা করে পাল্টালো। এন্টারে প্রেস করতেই একটা কনফার্মেশন পেজ শো করলো। নিলয় সাথে সাথেই কনফার্মের চাপ দিতেই শপিং মলের সব ক্যামেরার ফুটেজ ওর পিসিতে শো করতে থাকে। নিলয় তাড়াতাড়ি একদিনের ফুটেজ ডিলিট করার ডকুমেন্ট তৈরি করে নিল। হাত ঘড়ির দিকে তাকায়। স্মার্টফোন থেকে পিসি সিস্টেম ডিলিট করে ফোন সিস্টেমে চালু করে নিল। হ্যাক ব্যবহার করে সব নাম্বারগুলো ডিলিট করলো। সিরাজ মিয়ার নাম্বার পাতিয়ে সে কল লিস্টে রেখে দেয়। হাত ঘড়ির দিকে তাকালো, রাত তখন 8টা বেজে গেছে। রুম থেকে বের হলো নিলয়। পিথি আপুর সাথে রেশমি মেয়েটা বাড়ি ঘুরে দেখছে। নিলয় ওর আপুকে ডাকলো, সাথে রেশমিও আসছে। আপা, কিছু খেতে দিবি? ওষুধ খাবো, একটু বের হতে হবে, মানে ওই বন্ধু। আচ্ছা রুমে যা, আমি খাবার আনছি। খাবার খেয়ে ওষুধ খেয়ে নিস কেমন? আর বাইরে বের হলে কিন্তু বাবা কিন্তু অনেক বকবে। তুই যা না, একটু এনে দে না। বিথি আপু চলে যায় রান্নাঘরের দিকে। নিলয় ওর রুমের দিকে আসার জন্য ঘুরতেই শুনতে পেল, হ্যালো নিলয়, আমি রেশমি। ও আচ্ছা, বাই। নিলয় তাড়াতাড়ি রেশমির সামনে থেকে চলে আসলো। রুমে এসেই দরজা আটকে পিসির সামনে গিয়ে বসলো। আর মাত্র 40 মিনিট বাকি সব প্রসেস রেডি করা। 20 মিনিটেই পুরো সারাদিনের ভিডিও ফুটেজ এবং আগামী 2 ঘন্টার ভিডিও ফুটেজ নিয়ে নিজে থেকেই ডিলিট হতে শুরু করবে। আর ওকে শপিং মলে যেতে হবে টাকা আনতে, কারণ আজকে শপিং মলে ভিড়ও হবে। তার কারণ হলো আগামী 2 দিন মল বন্ধ থাকবে। এটা প্রতি সপ্তাহেরই নিয়ম, এজন্য শেষ দিনে অনেকটা ভিড় হয়। রেশমি নিলয়ের রুমের সামনে বোকার মতো দাঁড়িয়ে আছে। রেশমি খুব সুন্দরী। এ অবধি রেশমি 1000টা প্রপোজ পেয়েছে। সে অ্যাটিটিউড দেখায়, কিন্তু এই প্রথম কোনো ছেলেকে রেশমি দেখলো মেয়েদের সাথেও অ্যাটিটিউড দেখিয়ে চলে যেতে। তাও রেশমির মতো সুন্দরী কোনো মেয়ের সামনে থেকে এভাবে কথা না বলে চলে গেল। রেশমি ভেবেছিল বেয়ের সাথে একটু ফ্লার্ট করব, কিন্তু তার হলো কই। এত ভাব কেন ছেলেটার? ওর ভাব আমি দেখে নেব, বজ্জাত ছেলে। রেশমি কথাগুলো ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। বিথি আপু খাবার এনে দেয় নিলয়কে। নিলয় খাবার খেয়ে ওষুধ নিয়ে পিসিতে বসলো। সিস্টেম চালু করে দিয়ে কম্পিউটার অন রেখে ফোন নিয়ে বের হয়। হাতে একটা প্যাকেট, প্যাকেটে আছে কালো কোট আর মাস্ক করা পোশাক। নিলয় সবার সামনে থেকে আসতে যাবে, ওর বাবা ডাক দেয়। নিলয় হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় সময় হয়ে আসছে। কোথায় যাচ্ছিস রাতে? বাইরে। কেন? বাড়িতে থাক, মেহমান আছে, কথা বল, আড্ডা দে। কাজ আছে। নিলয় আর কারো দিকে তাকালো না, সে বাড়ি থেকে বের হলো। আদনান সাহেব মনে মনে নিলয়কে গালি দিয়ে মুখে হাসি রেখে ব্যাপারটা সামলে নিল। নিলয় সাইকেল নিয়ে শপিং মলে আসলো। ও পিসি অন করলো। আসার সময় নিজের ঘরে তালা দিয়ে চাবি নিয়ে এসেছে নিলয়। এতক্ষণ ওর কম্পিউটার কাজ শুরু করে দিয়েছে। আজকে সারাদিনে সব ভিডিও ফুটেজ ডিলিট হওয়া শুরু করেছে। নিলয় ফোন দিল সিরাজ মিয়াকে। টাকার ব্যাগটা নিয়ে শপিং মলের সামনে আসুন। তারপর পার্কিং লটে দেখবেন একটা পুরনো সাইকেল রাখা, সেই সাইকেলেই উঠবেন। তারপর সাইকেল নিয়ে সেখান থেকে বাম পাশে আসবেন। সেখানে এসে একটা বন্ধ চায়ের দোকান পাবেন, সেখানে এসে বসুন। তারপরে সেখানে এসে দেখবেন একটা কালো ব্যাগ। আপনার ব্যাগ থেকে টাকা বের করে ওই ব্যাগে রাখুন, কারণ আপনার টাকার পাউডার লাগানো আছে। সাথে আপনার ব্যাগে লোকেশন চিপ রাখা। ব্যাগ সহ সেসব পিছনে পুকুরে ছুঁড়ে ফেলুন। তারপর ব্যাগটা কাঁধে নিন, এরপর যেতে থাকেন। তবে হ্যাঁ, আপনার সব অকর্ম এখনই কমিশনারের কাছে চলে যাবে। এই কেন কেন? পিছনে ফলো করা পুলিশদের চলে যেতে বলুন। আচ্ছা ঠিক আছে, তারপরে কি করব? সোজা চলে যান, কবরস্থান পাবেন। সেই কবরস্থানে
গেটের সাথে ব্যাগটা ঝুলিয়ে রাখুন। কি? ব্যাগে 15 লাখ টাকা আছে, সেটা কবরস্থানে গেটের কাছে ঝুলিয়ে রাখবো? সেটা আমি বুঝবো। আচ্ছা, কিন্তু তুই কোথায়? তুই আসবি না টাকা আনতে? আপনি ব্যাগ আর সাইকেল রেখে সোজা চলে আসুন, আশেপাশে তাকাবেন না। আমি কোথায় বলেছি, তবে 15 মিনিটের মধ্যে যে আসতেই হবে, তাহলে আমাকেই পাবেন। তুই বল, আমি যাচ্ছি। আমি তো শপিং মলে 2য় তলার ছেলেদের আন্ডারপ্যান্ট দোকানের মধ্যে শপিং করছি। নিলয় ফোন কেটে দেয়। ওর বাম হাতে থাকা ড্রোন কন্ট্রোলারের সাহায্যে এতক্ষণে গোরস্থানে বসেই সে এসব কন্ট্রোল করছিল। ড্রোনটা হলো একটা মাছি। নিলয় গেট খোলে। সিরাজ মিয়া শপিং মলের মধ্যে প্রবেশ করলো। নিলয় কবরস্থান থেকে বের হলো। একটা লোকের সাইকেল এনেছিল ভাড়া করে। লোকটা এখানেই এসে দেখা করবে এখন। সাইকেল আর কিছু টাকা বুঝে দিল। নিলয়কে লোকটা দেখেনি, কারণ নিলয় মুখের মাস্ক খোলেনি একবারও। শরীরের কোনো অংশ দেখা যায়নি নিলয় লোকটার সাথে। আর নিলয় তাছাড়া কথাও বলেনি। লোকটা চলে যায় সেখান থেকে। নিলয় আবারও কবরস্থানে প্রবেশ করে বাজারের প্যাকেটে টাকাগুলো রাখে। ব্যাগটা গেটের সাথে ঝুলিয়ে ওর নিজের সাইকেল নিয়ে কিছুটা দূরে আসলো। তারপর গা থেকে মাস্কা আর কাপড় খুলে সেগুলো প্যাকেটে রেখে বাড়ির দিকে আসতে থাকে। সিরাজ মিয়া 2 তলার জেন্টস শপিং এ কর্নারে আসলো। সারা জায়গা খুঁজলো নিলয়কে, কিন্তু আন্দাজে কিভাবে খুঁজে পাবে নিলয়কে ওরা। শেষে ক্লান্ত হয়ে একটা ম্যানিকিং এর সামনে এসে দাঁড়ালো। সেখানেই দেখতে পায় একটা কাগজ রাখা। সিরাজ মিয়া কাগজটা হাতে নেয়। সেই কাগজে লেখা, কল মি ডেভিল। সিরাজ মিয়া কাগজটা হাতে নিয়ে দৌড়ে সিসিটিভি রুমে যায়। সেখানে থাকা একটা ছেলে পাগলের মতো কিবোর্ড ঘাটাঘাটি করছে, কিন্তু কিছুই হচ্ছে না। সব ফুটেজ রেকর্ড তো হচ্ছেই না, বরং উল্টে সব ডিলিট হয়ে যাচ্ছে। সিরাজ মিয়া এইসব দেখে কয়েক কিবোর্ডের লাথি দিয়ে সেখান থেকে চলে যায়। নিলয় সাইকেল রাখে। ভাইয়াকে দেখে আসা লোকগুলো চলে গিয়েছে। নিলয় চুপি চুপি বাড়িতে ঢুকলো। দরজা খুলে টাকার ব্যাগটা খাটের নিচে ঢেলে দিয়ে পিসিতে বসলো। সব সিস্টেম আগের মতো করে দিয়ে পিসি বন্ধ করে দিল নিলয়। রুমের দরজা দিয়ে যেতে যাবে, বিথি আপু এসে দাঁড়ালো। কি ব্যাপার, তুই এমন চোরের মতো করে বাইরে থেকে এলি কেন? তখন না বাবার সামনেই সবাইকে, এমনকি বাবাকেও পাত্তা না দিয়ে চলে গেলাম, তাই একটু চুপি চুপি বাড়িতে এলাম। সব ঠিকঠাক তো? ও, তোর টাকার ব্যবস্থা হয়ে গেছে। ভাইয়ার বিয়ের পর ঢাকাতে চলে যাব। আচ্ছা, পরে নিবনি টাকা। বিথি আপু চলে গেল নিলয়ের ঘর থেকে। নিলয় খাটের নিচ থেকে টাকার ব্যাগ বের করে বিছনার উপরে তুললো। টাকাগুলো বিছনার ওপর ঢেলে চোখ ভরে দেখতে লাগলো। এখনো অনেক টাকার মালিক, সব টাকাই ওর। মাত্র একদিনেই 15 লাখ টাকা ইনকাম করেছে। নিলয় টাকার উপর শুয়ে পড়ে, মনে মনে বলে, হায়রে কাগজের নোট, তোর মূল্য কতই বিশাল। তোকে পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। ছেলে বাবাকে, বাবা ছেলেকে খুন করে, ভাইয়ের মধ্যে মারামারি হয়। কেবল তোকে সব একসাথে পাওয়ার জন্যই মানুষ কত মারামারি করে। কেউ বা রাত দিন কষ্ট করে তোকে ভক্তি ভরে গুছিয়ে রাখে, সবার থেকে তুই পালিয়ে বেড়াস যেন। কিন্তু না, সবার মতো এই নিলয় না। নিলয় হলো ইউনিক, যার জন্য টাকার পিছনে সবাই দৌড়ায়। আর এই ডিভেন্টে নিলয়ের পিছনে টাকা নিজে থেকেই দৌড়ে আসে। হা 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 হা, আই এম দ্য ডেভিল, ইফ ইউ ওয়ান্ট কল মি ডেভিল। আজ থেকে আমি অন্ধকার জগতের রাজা, যার নাম হবে ডেভিল, আর আলোর রাজ্যের সাধারণ মানুষ, যার নাম হবে নিলয়। নিলয় ডাক্তারের কাছে ফোন দেয়। ডাক্তার বলে, কিডনির খোঁজ পেয়েছি, একজন দেবে বলেছে। কি চাইছে? 3 লাখ টাকা। ওকে, ব্যাপার না, টাকা পাঠিয়ে দিচ্ছি। আপনার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিন। নিন, আগে আমার অ্যাকাউন্টে টাকাগুলো দিন, আমি ওনাকে পাঠিয়ে দেব। দাঁড়ান 1 মিনিট। নিলয় কম্পিউটার অন করলো। হ্যাকিং জগতে ঢুকে আবারও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেখানে পাতায়। ডাক্তার অ্যাকাউন্ট নাম্বার বলে। নিলয় নোট করে রেখে দেয়।
ফোন কেটে দিল। নিলয় মুচকি হাসলো। এ যেন এক নেশাতে পড়ে গিয়েছে। নিলয় ওর নিজের আইপি অ্যাড্রেস চেক করলো। সেটা লুকায়িত অবস্থায় আছে, যা প্রক্সি দ্বারা হাইড করে রাখা হয়েছে। কারণ নিলয় যদি সাধারণ তথ্য আদান প্রদানের জন্য গুগল বা যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, তবে নিলয়ের আইপি অ্যাড্রেস সহজেই শনাক্ত করে ফেলবে। এজন্য নিলয় সব আইডি কনফিগারেশন প্রক্সি দ্বারাই লুকায়িত করে রেখেছে, যা নিলয়কে সকল প্রকার অ্যানোনিমিটি রেখে রাখছে। নিলয় পিসিতে বসে নিজের ম্যাক অ্যাড্রেস মানে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস পরিবর্তন করা শুরু করে। ম্যাক অ্যাড্রেসে হেক্সাডেসিমাল নাম্বার 12 ডিজিটের। নিলয় সেটা পরিবর্তন করে নিজেকে পুরোপুরিভাবে সুরক্ষিত রাখলো। এখন আর কোনো চিন্তাই নেই, কেউ ওকে ট্রেসও করতে পারবে না। দুদিন পর নিবিড়ের আজ বিয়ে হয়েছে। মেয়ে বাড়ি থেকে বউয়ের সাথে রেশমি আসছে। নিলয় তার শূন্য থাকা কিডনি লাগিয়েছে, যা বাড়ির কেউ জানে না। নিলয় ডাক্তারের অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো সুযোগই পেল না। বিয়ের দিন বাড়ির ছাদে দাঁড়িয়ে নিলয় লাইটিং দেখছে। পেছনে কে যেন এসেছে। নিলয় ঘুরে তাকায়, রেশমিও এসছে। আপনি না ভাবির বোন? আপনি আমাকে চেনেন না? না, আজকেই তো প্রথম দেখলাম। আমি ছেলে দেখতে আসার দিন এসেছিলাম, আপনার সাথে কথা হয়েছিল, কিন্তু আপনি না তাকিয়ে চলে গিয়েছিলেন। ও আচ্ছা, ঠিক আছে, থাকুন তাহলে, আসি। এই যে নিলয়, কোথায় যান? ফ্রেন্ডস হবেন? না। কি আপনি জানেন আমার সাথে আপনাদের বরযাত্রীতে থাকা কত ছেলে লাইন মারার জন্য পিছনে পড়েছিল, ফ্রেন্ডশিপ করার জন্য কতক্ষণ ঘুরেছিল, একমাত্র আপনি আমাকে রিজেক্ট করলেন। ও আচ্ছা, ঠিক আছে, মন খারাপ করে আফসোস করুন তাহলে, বাই। আপনি যদি আমার বন্ধু না হন, আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দিব। ঝাঁপ দিতে ভয় লাগলে আমাকে বলবেন, আমি ধাক্কা দিয়ে ফেলে দিতে সাহায্য করতে পারি। ও গড। নিলয় হাসতে হাসতে সেখান থেকে চলে আসলো। রুমে এসে বিছানায় বসতেই ওর নীরার কথা মনে পড়ে। কি আজব, একদিন আমি নীরার পেছনে পড়েছিলাম। নীরাকে এভাবেই চেয়েছিলাম। নীরা পাত্তা দিত কিনা জানি না, তবে অভিনয়টা খুব ভালো করেই করেছে। আচ্ছা, নীরা কোথায় থাকে? নীরা এখন ঢাকায় থাকে। নীরার সাথেও হ্যাকের মাইন্ড গেম খেলবো না, থাক, সে থাকুক ওর মতো করে। থাকবেই না কেন? আমি তো ডেভিল, তাই না? ডেভিলরা অন্যের প্রয়োজন বোঝে না। আমি নীরাকে শাস্তি দেবই। নিলয় পরের দিন কম্পিউটার অন করলো। কয়েকজন বড় মাপের হ্যাকারদের খোঁজ পেল। যদিও সেদিনের জন্য নিলয় হ্যাকারদেরই যোগাযোগ অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছিল, তাই ওরাই নিলয়কে খুঁজে বের করে। মাসুম নামের একটা ছেলের সাথে ওর প্রথম যোগাযোগ হয়। মাসুম হলো ফোনের বা কোনো ডিভাইসের মেসেজ হ্যাক করে নিতে পারে, মানে মেসেজ আসা যাওয়া বন্ধ করে দিতে পারে। নিলয়ের কাজে লাগবে। যখন অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হবে, তখন তা মেসেজ যাবে সেই অ্যাকাউন্ট সংযোজিত নাম্বারের বা ফোনে, যার জন্য কেউ বুঝতেই পারবে না অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হচ্ছে। এরপর সিয়াম নামের একটা হ্যাকারের সাথে নিলয়ের যোগাযোগ হয়। সিয়াম হলো ওয়েবসাইট হ্যাকার, যে কোনো প্রফেশনাল ব্লগ হ্যাক করে ভুল তথ্য প্রদান করতে পারে। আর তৃতীয় জন হলো অর্ক। অর্ক হলো সোশ্যাল মিডিয়াতে থাকা সব ধরনের নিউজ, সোশ্যাল যোগাযোগ মাধ্যম খুব সহজেই হ্যাক করে নিতে পারে সে। নিলয় ওদেরকে যা জানে সব শেখাবে, কারণ ওরা জানে নিলয় সিসিটিভি হ্যাক, অ্যাকাউন্ট হ্যাক, বলা যায় সব সিস্টেমই নিলয় নিজের কন্ট্রোলে আনতে পারে। নিলয়কে ওরা 3 জন ডেভিল নামে চেনে। পেমেন্ট দেওয়ার হিসেবে ওরা 3 জন নিলয়ের সাথে যোগ দেয়। ওরা অবাক হয় এই দেশে এমন বড় লেভেলের কোনো হ্যাকার আছে দেখে, যার নাম ভয়ঙ্কর টাইপ। নাম শুনেই ওরা বুঝে যায় ডেভিল কোনো সাধারণ হ্যাকার নয়। ডেভিল ওদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। এক একজনকে মাসে 1 লাখ টাকা করে দেবে, সেটার কন্ট্রাক্টও করেছে। সিয়াম, অর্ক আর মাসুম এত টাকা বেতন পাবে শুনে অবাক হয়ে যায়। কিন্তু ডেভিল কাঁচা খেলোয়াড় না, সে ঠিকই ওদের 3 জনকে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েই টাকা পাঠিয়েছে।
ইভেন ওদের সব তথ্য কালেক্ট করছে। নিলয় যেখানে পা দেয় সে এলাকার সবকিছু যা নেটওয়ার্কের সাথে অন্তর্ভুক্ত সবটা নিলয়ের কথা মতো কাজ করবে। অন্যের ডিভাইস নিলয়ের কন্ট্রোলে চলে আসে তখন। এই জন্যই সে ডেভিল, কারণ সে একটা কথাই জানে, ইনফরমেশন ইজ হেলথ অ্যান্ড হেলথ ইজ ওয়েলথ। নিলয় ঘুমিয়ে আছে। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনতে পেল। মা একটু জোর গলাতেই কাকে যেন কি বলছে। নিলয় ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখে মা আর ভাবি ঝগড়া করছে। নিশা ভাবি নিলয়ের মাকে বলছে, দেখুন মা, আমি বাপের বাড়িতে কোনোদিন রান্নাঘরে যাইনি। আপনি রোজ রোজ ডাকবেন না তো। আর আমি এত সকালে কোনোদিন উঠি না, শুধু শুধু কেন ডাকছেন? দেখো বৌমা, এটা তোমার বাপের বাড়ি না, এখানে নিয়ম মাফিক চলতে হবে। কিছু না করো, চা তো বানাতেই পারো রোজ সকালে উঠে। আমার মেয়েকে দেখেছো, সে অনেক কাজ করে, আর তুমি ঘুম থেকে ওঠো 10টার পর। কেন? এটা তোমার বাড়ি না। এক্সকিউজ মি, আমি আপনার বাড়ির কাজের মহিলাও না, সো আমার সাথে কাজ নিয়ে কথা বলবেন না। আর এটা আমার বাড়ি না কেন করছেন? আপনার ছেলে উঠলে ওকে নিয়ে আমি চলে যাওয়ার ব্যবস্থা করছি। কি বললে তুমি? আমার ছেলেকে নিয়ে চলে যাবে? ও কখনোই আমাদের ছেড়ে যাবে না। ওনাদের ঝগড়া চলছেই। নিলয় সেসব দেখে মুচকি হাসছে। ভাইয়া উঠে পড়ল। মা আর ভাবির ঝগড়া চলছে। আদনান সাহেব এসে দাঁড়ালো ওনার সামনে। বিথিও দৌড়ে আসলো। নিলয় কেবল দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ কথা শুনছে। ভাবি নিশা আফরোজ বলল, আমি কোনো কাজের লোক না যে আমাকে দিয়ে আপনারা কাজ করাবেন। বৌমা, নিজের বাড়িতে কেন কাজের লোক হিসেবে কাজ করবে? তুমি তো ভালোবেসে কাজ করবে। আপনি চুপ করুন। রোজ আপনার সামনে চা নিয়ে গিয়ে মিনমিন গলায় বলতে পারবো না, বাবা চা নেন। এটা খুব বিরক্তিকর। দরকার হলে আপনি আপনার মেয়ে বা বউকে বলবেন। একটা অপদার্থ ছেলেও তো আছে, তাকেও বলবেন। আমি কেন? কাজের লোকও বা কোথায়? এইসব কিছুর জন্য কাজের লোকের কোনো দরকার নেই। আমাকেই তো কাজের লোক বানাচ্ছেন। থাকবো না এই বাড়িতে। নিবিড়, শুনছো? একবার এসে দেখো তোমার মা বাবা বোন ভাইরা আমার সাথে কেমন ব্যবহার করছে। নিবিড় ঘুমাচ্ছিল। নিশার এমন ডাক শুনে বিছনা থেকে লাফিয়ে ওঠে। তাড়াতাড়ি বাইরে এসে দেখে বউ শাশুড়িতে অনেক ঝগড়া লেগে আছে। নিবিড় বলল, কি হয়েছে? এমন চিৎকার করছো কেন? তোমার মা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাই। এই জন্য কি তোমাকে ভালোবেসে এখানে এসেছি? আমি বারবার করে বলেছিলাম আমি এমন জায়গাতে থাকতে পারবো না। কোনো স্বাধীনতা নেই। নিবিড়, আমি থাকবো না, আলাদা হবে। নয় তোমার বাবা মা বোন ভাই সবাইকে বের করে অন্য জায়গায় রাখবে। আমি আর তুমি থাকবো। কি বললে বৌমা? আমাদের ছেলে তোমাকে নিয়ে একা থাকবে? এমনটা সে কখনো করবে না। আমরা ওকে চিনি। দরকার হলে তোমাকে রেখে আসবে, তবু ও ওর পরিবার ছাড়বে না। সবাই একটু চুপ থাকবা প্লিজ। খোকা, তুই বল, এভাবে থাকা যায়? সামান্য কথা নিয়ে তোর বউ কত কিছু বললো। মা চুপ থাকো তো। নিশাকে কি কাজের মেয়ে বানিয়ে রাখবে তোমরা? এভাবে কেন বলছিস? তোর বোনও তো বাসায় কাজ করে, তাই না? তাহলে কি তোর বোন কাজের মেয়ে? দেখো, আমার বোন যে ফ্যামিলির, আর নিশা সেরকম ফ্যামিলির না। ওকে কেউ কিছু বলবা না, বললে কিন্তু আমি ওকে নিয়ে আলাদা হয়ে যাব। ভাইয়া কথাটা বলে ভাবিকে নিয়ে ঘরে চলে যায়। মা আর বাবা দাঁড়িয়ে শুকনো দৃষ্টিতে তাকিয়ে থাকে বড় ছেলের দিকে। নিলয় দরজার কাছে এসে দাঁড়িয়ে মুচকি হাসে। বিথি এটা খেয়াল করে কিছুই বলেনি। নিশা ভাবির ঘরে গিয়ে দরজা আটকে দেয়। নিবিড়ের পাশে বসে বলল, দেখো নিবিড়, আমার পক্ষে এভাবে থাকা সম্ভব না। আমাকে আলাদাভাবে রাখো। আমি তোমার মায়ের বাবার অর্ডার পালন করতে এ বাড়িতে আসিনি। বাদ দাও তো। কি বাদ দেব? 1 সপ্তাহের মধ্যে আলাদা হবে। আর তোমার গুণধর ছোট ভাইকেও বলবে বাড়ি থেকে চলে যেতে। সংসার তোমার, খাওয়াবে তুমি, আর কথা শুনতে হবে আমার। এমন কেন? তোমার ভাই বোনকে তাড়াবে এখনই। শান্ত হও নিশা, দেখছি কি করা যায়। আদনান সাহেব আর তার স্ত্রী ব্যালকনিতে বসে সকালের কথাগুলো ভাবছে। যে ছেলেকে এত আদর করলাম,
ভালোবাসলাম। সেই ছেলে আজকে বইয়ের পক্ষ নিয়ে আমাদের কথা শোনালো নিবিড়ের মা। আহ, নিবিড়ের মা, ভাবতে কষ্ট হচ্ছে জীবনে কি করলাম ওদের জন্য। সবটাই কপাল ছিল। ছোট ছেলেটা কিছু করে না, বড় ছেলেটা বইয়ের কথা শুনে চলে। এমনটা হবে কখনো কল্পনাও করিনি। বাদ দাও, ছোট ছেলেকে বড় ছেলে খাওয়াতে পারবে না, এটা ওর বইয়ের কথায় বোঝা যাচ্ছে। নিবিড় অফিসের জন্য রেডি হয়। নিশা বিছানায় বসে ভাবছে, আচ্ছা আমি যদি নিলয়কে তাড়ানোর ব্যবস্থা করি তাহলে কেমন হয়? নিলয় চলে যাবে বাসা থেকে, এরপর এখানে সবকিছু আমাদের হবে, আমার বর সবকিছু পাবে। নিবিড় অফিসে চলে যায়। নিশা জোরে জোরে ডাকে নিলয়কে। নিলয় ঘরে বসে আজকে সকালের কথাগুলো ভাবছে আর মনে মনে হাসছে। ভাবি ওকে ডাকছে, নিলয় না শোনার ভান করে বসে আছে। ভাই, তোকে ভাবি ডাকছে, শুনছিস না কেন? আমি কারো কথা শোনার মধ্যে নেই, আমি কেন ওনার কথা শুনবো? আরে যা শুনে আয়। নিলয় ভাবির ঘরে আসলো। নিশা ভাবি সালোয়ার কামিজ পরে আছে, বুকে ওড়না নেই। নিলয় একবার তাকিয়ে ঘর থেকে বের হতে যাবে, নিশা ভাবি তখন ডাক দেয়, নিলয় শোনো, আমার কাঁধে না অনেক ব্যথা করছে, একটু মালিশ করে দাও। বিথিকে বলতে পারতাম, কিন্তু ডাক্তার বলেছে ছেলে মানে তোমার ভাইয়ের হাত দিয়ে মালিশ করলে ভালো হবে। ও তো নেই, তুমি একটু দাও। নিজের কাজ নিজেই করুন। প্লিজ নিলয়, দাও না। তোমার ভাই হলে তো দিতই, তোমাকে কি ডাকতাম বলো? আর ভাবি তো মায়ের মতো, তোমার মায়ের এমন হলে তুমি কি চলে যেতে? আমি পারবো না, বিথিকে ডাকুন। নিলয় দেবে না তাই তো? আমি তো বাড়ির কেউ না, এখনো তোমার ভাবি মায়ের মতো হতে পারিনি। তোমার ভাই ছাড়া এখানে কেউ আপন না আমার। আসলে আমি খারাপ, তাই এমনটা হলো। নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। যে ভাই তোমাদের হেল্প করে তার বইয়ের সামান্য অনুরোধটা রাখবে না? বোঝাই যাচ্ছে তোমার ভাইও তোমাদের কাছে আপন না। হয়েছে, থামেন, দিচ্ছি। বিছানার উপর উঠে বসো। নিলয় বিছনায় গিয়ে নিশা ভাবির কাঁধে হাত দিতে যাবে, তখনই ভাবি জোরে চিৎকার দিয়ে দরজার কাছে যায়। সাথে সাথে সবাই দৌড়ে ভেতরে আসলো। এসে দেখে নিলয় বিছনায় বসে আছে। নিলয়ের পাশে নিশা ভাবির ওড়না, আর নিশা ভাবি বুকে দু হাত চেপে কাঁদছে দরজার কাছে দাঁড়িয়ে। কি হয়েছে বৌমা? দেখুন আপনার ছোট ছেলের কাজ। আমি ডেকেছিলাম সকালে ওই ঘটনার জন্য সরি বলার। আসলে আপনাদের সরি বলতে পারতাম, কিন্তু ভাবলাম নিলয়কে আগে বলি। সে তো ওখানে ছিল, কোনো কথা বলেনি, তার জন্য ডেকেছি। সরি বলতেই ও রেগে যায়, আমাকে অনেক বাজে কথা বলে। আমি শুনে বলি, নিলয় ভাবি তো তোমার মায়ের মতো, তাহলে এমন কেন করছো? নিলয় কোনো কথা শোনে না, আমাকে বিছনায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। দেখুন, ওর কাছে ওড়না পড়ে আছে। আমার গা থেকে ওড়না কেড়ে মুখ চেপে ধরেছিল। আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার দিয়েছি। নিশা কাঁদতে কাঁদতে এগুলোই বলতে থাকে। নিলয় হাঁ করে তাকিয়ে থাকে ভাবির দিকে। কি বলবে ও কিছুই বুঝতে পারছে না। আদনান সাহেব এগিয়ে এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় বিছনা থেকে নেমে বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, আমি। চুপ কুত্তার বাচ্চা! তোকে বকতাম কারণ তুই বেকার ছিলি, কিন্তু এতটা নিচু নেমে যাবি কোনোদিন ভাবিনি আমি। ছি ছি, তুই এত জঘন্য একটা ছেলে ভাবতে আমার নিজের লজ্জা হচ্ছে। বাপ হয়ে ছেলের এমন কুকুরতি কেউ সহ করতে পারবে না, কেউ পারবে না। বাবা, আমার কথা কেন শুনছো না? আমি তো তোমাকে। চুপ! আর একটাও কথা বলবে না তুমি। তোমার লজ্জা করে না মায়ের মতো ভাবিকে এমন অসম্মান করতে? তোমার ভাই আসুক আজকে। মা, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। দয়া করে নিবিড়কে কিছু বলো না। নিলয় কখনো তোমার আশেপাশে আসবে না। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। নিশা ভাবির কথা শুনে নিলয়কে নিয়ে ওর বাবা ঘর থেকে বের হয়ে যায়। নিলয় নিজের ঘরে গিয়ে বিছনায় বসলো। বিথি আপু ঘরে আসলো।
নিলয়ের পাশে এসেই বসতে নিলয় বলে, তুই কেন এসেছিস? খারাপ ছেলেদের পাশে বসতে নেই, চলে যা। ভাই, আমি কিন্তু সবটা দেখেছি। দোষটা কার আমি জানি। ও, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চুপ কর। বাড়ি থেকে চলে গেলে সব ঠিক হয়ে যাবে? তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? না আপা, দেখলে না ভাবি কতটা অভিনয় করতে পারে। কেউ শুনল না আমার কথা। থাক, বাদ দে। সন্ধ্যা হয়ে এসেছে। নিলয় কম্পিউটারের সামনে বসে আছে। মাসুমের একটা মেসেজ আসলো। ভাই আসেন, আমাদের 4 জনের জন্য একটা ফ্ল্যাট রেডি করে ফেলছি। আসবো খুব তাড়াতাড়ি। আমি একটা ছবি পাঠাচ্ছি, সাথে ফেসবুক আইডির লিংক। আইডিটা হ্যাক করে যেন আমাকে দেয়। কার আইডি ভাই? নীরা নামের একটা মেয়ের। ভাবি নাকি? না মানে সব ছেলে তো তার জিএফ এর ফেসবুক আইডি হ্যাক করে কারোর সাথে কিছু করছে কিনা দেখতে চাই। আইডিটা 1 ঘন্টার মধ্যেই লাগবে। আচ্ছা ভাই। নিলয় কম্পিউটার অফ করে নীরার কথা ভাবতে থাকে। নীরাকে এবার ওর শাস্তি পেতেই হবে। অহংকার করেছিল, তাই না? আমার ভালোবাসার কোনো মূল্যই দিল না, তবে এবার দেবে। আর মূল্যটা হবে সম্মানহানির আর টাকার। নিলয় মনে মনে হাসলো। নিলয় ছাদে এসে দাঁড়ালো। ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তখনই নিশা ভাবি ছাদে আসে। নিলয়কে দেখে আবারও নতুন করে প্ল্যান করার মতলবে নিলয়ের কাছে পাশে যায়। শাড়ি পরেছে নিশা ভাবি, পেটের অনেক অংশই দেখা যাচ্ছে। নিলয় নিশাকে দেখে চলে গেল। নিশা নিলয়ের এমন আচরণে অবাক হলো, মনে মনে সে খুশি। নিশা মনে মনে হাসলো। নিলয়কে সে এখন ব্যবহার করতে পারবে, তবে সঠিক সুযোগের অপেক্ষা করতে হবে। এই জানো, তোমার ভাই নিলয় আমার দিকে কেমন করে তাকায়? ওর নজর ভালো না। আমার না খুব ভয় করছে নিবিড়। প্লিজ তুমি কিছু করো, না হলে কোনোদিন দেখবো তোমার ভাইয়ের কাছে তোমার বউ ধর্ষণ হয়েছে। নিবিড় রাতের খাবারের পর রুমে এসে বসে। নিশা নিবিড়কে জড়িয়ে ধরে কথাগুলো বলল। নিবিড় বলে, আরে ধুর, কি বলো ওসব? নিলয় ওরকম ছেলেই না, আমি ওকে চিনি। নিশা রেগে গিয়ে বলল, দেখো নিবিড়, আজকে সন্ধ্যায় ছাদে গিয়েছিলাম। বাতাসের কাপড় সরে গিয়েছিল পেট থেকে। তোমার ভাই সেদিকে তাকিয়েছিল। আমার কথাটাও এখন বিশ্বাস হবে না তোমার, তাই তো? মানে আমি এখন তোমাকে মিথ্যে বলছি? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করতে হবে না। আমি তো তোমার কেউ না, ভাই তো সব। আরে বাবা, রাগ করছো কেন? আচ্ছা আমি ওকে বুঝিয়ে বলবো নি। কি এটা তোমার বুঝিয়ে বলার মতো ব্যাপার নাকি? নিবিড়, তুমি আমাকে ভালোবাসো না, আমার সাথে এমন কেন করলে? আচ্ছা আমি দেখছি, তুমি চিন্তা করবে না। নিবিড় শুয়ে পড়ে। নিশা এবার জানে ওর চালটা অনেক শক্ত মতো হতে হবে। নিলয়কে আগে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করছে ওর ভাবি, যার জন্য সে এত কিছু করেছে। পরের দিন নিশা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। শাশুড়ি মা নিশাকে দেখে অবাক হয়। যে মেয়ে কতদিন সকালে না ওঠার জন্য এত কিছু করলো, সেই মেয়ে আজকে উঠে এসে নিজে থেকেই, তাও আবার রান্নাঘরে এসে গেল। বৌমা, তুমি ঠিক আছো তো? জি মা, সারা রাত ভাবলাম আপনাদের সাথে অন্যায় করেছি, আমার একটু উচিত হয়নি। সরি মা। আরে সরি বলার কিছুই নেই। আমারও শাশুড়ি হিসাবে তোমাকে বোঝানো দরকার ছিল। আমিও সরি। দিন মা, আমি চা বানাই। আজকে সবার জন্য আমি চা বানিয়ে নিজেই সবার কাছে নিয়ে যাব। প্লিজ মা, দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নিশা চা বানায়, প্রথমে শ্বশুরকে দিয়ে আসে। আদনান সাহেব তো রীতিমতো অবাক এমন কাজ দেখে। নিশা এভাবে চা করে নিজে হাতে নিয়ে আসবে ওনারা দুজন কখনো কল্পনাই করেনি। নিশা চা নিয়ে চলে আসে, এবার বিথিকেও চা দিয়ে আসে। এভাবে সবাইকে চা দিয়ে শেষ কাপটা নিলয়ের জন্য আনে। নিলয়ের ঘরে এসে দেখে নিলয় ঘুমাচ্ছে। চা টেবিলে রেখে আশেপাশে তাকালো, কাউকেই দেখতে পাচ্ছে না। নিলয়ের দিকে তাকায়। কিছু সময় ভেবে নিলয়ের ওপর গিয়ে বসলো নিশা। গা থেকে শাড়িটার অনেক অংশ নামিয়ে নিল, চুলগুলো এলোমেলো করে দিল, ব্লাউজের এক অংশ জোরে ছিঁড়ে ফেললো।
ঠোঁটে লিপস্টিকে হালকা লাগিয়ে নিলয়ের গালে আলতোভাবে লিপস্টিক দিয়ে জানলা দিয়ে সেটা ফেলে দেয়। নিলয় অনুভব করে কে যেন ওর উপর উঠে বসেছে। চোখ খুলে তাকিয়ে দেখে নিশা ভাবি ওর উপর উঠে বসে আছে। নিলয় জোরে ডাকতে যাবে তখনই নিশা নিলয়ের গাল চেপে ধরে। নিলয় নিজেকে ছাড়ানোর জন্য নিশাকে ধাক্কা দিতেই নিশা নিলয়ের পাশ থেকে পড়ে যায়, আর সাথে সাথে নিশা জোরে চিৎকার দিয়ে ওঠে। এত জোরে চিৎকার শুনে নিবিড়ও যেন দৌড়ে চলে আসে নিলয়ের রুমে। শুধু নিবিড় নয়, পুরো বাড়ির লোক সবাই চলে আসে নিলয়ের রুমে, আর এসে দেখে নিশা বিছনায় শুয়ে আছে আর নিলয় নিশার পাশে খালি গায়ে আধা শোয়া হয়ে আছে। নিবিড়কে দেখে নিশা নিলয়কে ধাক্কা দিয়ে দৌড়ে নিবিড়ের পেছনে গিয়ে দাঁড়ায়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আরেকটু দেরি করে আসলেই ও তোমার বউকে বলেছিলাম না তোমাকে তোমার ভাই ভালো না, বিশ্বাস করনি তো আমার কথা। সুন্দরী ভাবিকে সকালে একা পেয়ে তোমার ভাই। নিজের তো কোনো ভাই ছিল না, ভেবেছিলাম এখানে এসে নিজের একটা পরিবার, একটা ভাই পাবো। পরিবার পেলেও ভাই পাইনি। এতটা জঘন্য মনের মানুষ তোমার ভাই। সত্যি এ বাড়িতে না আসলে আমি জানতামই না। আমি আজকেই চলে যাব বাড়ি ছেড়ে। হয় নিলয় থাকবে, না হয় আমি। আমাকে তাড়ানোর জন্য এমন করছে নিলয়। চলে যাচ্ছি নিবিড়, কখনো আসবো না তোমার কাছে। নিশি শোনো প্লিজ, নিলয়কে তো আমি মেরেই ফেলবো আজ। নিবিড় নিলয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আদনান সাহেব থামায়। নিলয় বোকার মতো তাকিয়ে কি হচ্ছে সেটাই বোঝার চেষ্টা করছে। এখনো ওর ঘুমের ঘোর কাটেনি। ঘুম ভাঙতেই সে কিছু বোঝার আগে এত কিছু হয়ে গেছে। আদনান সাহেব একটা লাঠি আনে, নিলয়ের হাত ধরে উঠোনে নিয়ে যায়। নিলয় শর্ট প্যান্ট আর খালি গায়ে ছিল। নিলয়কে উঠোনে এনে দাঁড় করিয়ে লাঠি হাতে দাঁড়িয়ে আছেন আদনান সাহেব। নিলয় ওর বাবাকে বলল, বাবা আমি কিছু করিনি। আদনান সাহেব লাঠি দিয়ে নিলয়কে একটা জোরে বাড়ি দেয়। বাবা বিশ্বাস করো আমি কিছু করিনি। আদনান সাহেব আবারও একটা বাড়ি দেয় জোরে। নিলয় আর কিছু বলল না, কারণ সে বুঝে গিয়েছে কিছু বললেই সেটা বিশ্বাস করবে না কেউ। আদনান সাহেব নিলয়কে মারতে থাকে। নিলয় বুকে হাত বেঁধে মাথা নিচু করে মার খেতে থাকে। আদনান সাহেব তার স্ত্রীকে বলল, এই বেজন্মা ছেলেটার ব্যাগ গুছিয়ে আনো। আজকে থেকে আমি ওর বাবা না, সেও আমার ছেলে না। ত্যায্য করলাম আমি ওকে। বেরিয়ে যা বাড়ি থেকে, শালা জানোয়ার জন্ম দিয়েছি একটা। নে ব্যাগ ধর, দূর হয়ে যা চোখের সামনে থেকে। আমরা মরে গেলেও যেন দয়া করে দেখতেও আসবি না তুই। আমাদের মুখটা তুই না দেখলে মরার আগে অনেক খুশি হব। তোর মতো ছেলে না থাকাই ভালো। নিলয় ব্যাগ হাতে নেয়। সবার দিকে একবার করে তাকায় নিলয়। নিলয় বাবা আর মায়ের থেকে এমন গালি শুনে চুপ হয়ে গেল। এতক্ষণ সে মারার জন্য কাঁদেনি, কিন্তু বাবা মায়ের কথাগুলো শুনে নিলয় ঠিকই নীরবে কাঁদছে। মা ব্যাগ এনে মাটিতে ফেলে দেয়। নিলয় মাটি থেকে ব্যাগটা তুলে নিয়ে সবার দিকে একবার তাকায়। বিথি আপুর দিকে তাকিয়ে এসে কিছু সময় পর ঘুরে হাঁটতে থাকে। দৌড়ে বিথি আপু আসে নিলয়ের সামনে। নিলয়ের গায়ের চামড়া ফেটে রক্ত বের হচ্ছে। বিথি বলে, বাবা নীলাকে যেতে দিও না। মা নীলয়কে আটকাও, ওকে যেতে দিও না। ভাই প্লিজ যাস নে, তুই যাস নে রে, থাক ভাই। এ নিলয় শোন না। ভালো থাকিস আপা। তুই না কম্পিউটার কিনে দিয়েছিলি, ওটা আমি নিয়ে যাব না। দূরে বসি সেটা আমি নষ্ট করে দিতে পারবো। প্লিজ কেউ অন না করে তোর কাছে যত্ন করে রেখে দিস। কোনো একদিন হয়তো তোর সাথে আমার দেখা হবে, সেদিন কম্পিউটার নিয়েই না হয় গল্প করব। নিলয় আর কিছু বলে না। সে আর দাঁড়ালোই না বাড়িতে, সোজা সেখান থেকে চলে আসলো। ব্যাগে হাত দিয়ে মোবাইল পেল। মাসুমকে সে ফোন দেয়। আমি ঢাকাতে আসছি, সব রেডি আছে? জি ভাই, সব রেডি। আপনি খালি আসবেন, আমরা কাজ শুরু করে দেব। ওকে থাক, আসছি। নিলয় কাপড় পাল্টে চলে গেল স্ট্যান্ডে। বিথি ওর মা বাবার সামনে দাঁড়িয়ে আছে। মা বিথির গালে চড় দিয়ে বলল, কুলাঙ্গারদের দলে কেন ছিলি? তাকে কেন যেতে নিষেধ করেছিলি? ওটা তোর ভাই না, এই বাড়ির ছেলেও না ও। মা
ভালোই বলেছ। নিলয় এবারে ছেলে না, হো খালি গায়ে ছিল। হোকে তাড়ানোর জন্য রাগের বশে দাগটাও হয়তো দেখনি। কেন আবার? দেখ কোথায় কারো সাথে মারামারি করছিল, হয়তো তারাই ছুরি মেরে কেটে দিয়েছিল, তাই এমন। তুই আর একবার ওর কথা বলবি না, বলে দিলাম। কিডনি নষ্ট হয়ে যাচ্ছিল। জানো, সেদিন টাকার অনেক দরকার ছিল। টাকার কথা শুনে তোমার বড় ছেলে সেখান থেকে গোপনে পালিয়ে আসে। নিলয় আর আমি দেখেছিলাম। ঠিকই বলেছ তোমরা, ও বেজন্মা, কুলঙ্গার, অপদার্থ। আমি তাই বলবো। কিন্তু জানো না, সেদিন বাবাকে বাঁচানোর জন্য বাবা ওর জন্যই বেঁচে আছে। তোমরা জানো কিডনি কেউ দান করেছে। মজার ব্যাপার বাবা মা, কেউ কিডনি দান করে, তাই না? ওর পেটে বাবার কিডনি দেওয়ার ক্ষতটা আছে। ডাক্তারের সাথে কথা বলেছিল, আমি আড়ালে দাঁড়িয়ে দেখেছি। সে বলতে নিষেধ করেছিল, কিন্তু সে তো আর নেই, তাই আর না বলে থাকতে পারলাম না। অপারেশনের জন্য টাকার দরকার ছিল, আর তোমার বড় ছেলে নেই সেখানে। জানো টাকাটা ম্যানেজ করেছিলাম কি করে? আমার পড়ার সব টাকা জমাতে থেকে নিয়ে অপারেশন করিয়েছি। বাবা, তোমার শরীরে যে কিডনি আছে একটা, সেটা নিলয়ের। গতকাল ভাবি নিলয়কে নিজের ইচ্ছাতে ডাকে। কাঁধ ব্যথার নাম করে নিলয়ের সাথে উনি নাটক করে, অথচ তোমরা সেটা বিশ্বাস করনি। যাই হোক, ওকে তাড়িয়ে দিয়েছ, অনেক ভালো করেছ। ওর মতো ছেলের দরকারই পড়ে না। ধন্যবাদ তোমাদের। আর বড় ছেলেই তোমাদের কাছে সবকিছু। ওকে কোনোদিন আদর করে ভালোবেসে কাছে ডেকে বুঝিয়ে বলেছ? বলনি, কারণ সে তো খারাপ ছেলে। সবসময় ওর সাথে গালি দিয়ে তোমরা সবাই কথা বলেছ, কখনো তাকে চেনার চেষ্টাও করনি। আর আজকে সব না শুনেই ওকে মেরে বাড়ি থেকে বের করে দিলে। তুই না হয় ওনাকে নিয়ে চলে যা, না হয়তো আমাদেরকে বের করে দে। বলা তো যায় না। কোনোদিন তোর বউ আবার তোর বাবার সাথে এমন করে বাবাকে তাড়িয়ে দিচ্ছে, আর আমাদেরকে দাসী বানিয়ে রাখছে। প্রীতি আর কিছু বলল না, সে দৌড়ে তার রুমে চলে গেল। এদিকে নিলয়ের সামনে বাস এসে থামে। সে কোনো কিছু না ভেবে, সময় নষ্ট না করে বাসে উঠে পড়ে। চোখ বন্ধ করে ছোটবেলার মা বাবার আদরগুলোর মুহূর্তটাকে কল্পনায় আনতে থাকে। সন্তানেরা বড় হলে ছোটবেলার ব্যবহারের মতো বড়বেলাতে করতে নেই। সন্তান কখনো খারাপ হয় না যতক্ষণ না পর্যন্ত পরিবার থেকে তার সাপোর্ট পাওয়া যায়। কিন্তু নিলয় তো সবসময় অবহেলারই দিন কাটিয়েছে। বিথি ফোন দেয় নিলয়কে। নিলয় ফোন বন্ধ করে রেখে দিল। আদনান সাহেব চেয়ারে বসে আছে, পাশে ওনার স্ত্রী বসা। হঠাৎ শুনতে পায় নিবিড়ের ঘর থেকে নিশার কান্নার শব্দ। নিবিড় ওর বউকে পিটাচ্ছে। সুন্দর একটা সংসার একটা মেয়ের জন্য নষ্ট হয়ে গেল। নিবিড়কে কেউ কিচ্ছু বলছে না, সবাই যেন চুপ হয়ে আছে। আদনান সাহেব গেঞ্জি উঁচু করে পেটের নিচে কাটা দাগে হাত দিয়ে দেখতে থাকে। নিবিড়ের মা, আমাদের নিলয় চলে যায়নি বলো? তুমি দেখো, দুপুরের খাবারের সময় নিলয় ঠিকই বাড়িতে এসে বিতিকে ডেকে বলবে, আপা খেতে দে, খিদা লাগছে। আচ্ছা শোনো, আমরা শেষ কবে নিলয়কে নিয়ে একসাথে খেতে বসেছিলাম জানো? মনে পড়ছে না আমার। কবে যে ওকে আদর করে কাছে দেখেছি মনেও পড়ছে না। সত্যি মনেও পড়ছে না। মায়ের কাছে সব ছেলে মেয়েরা বায়না ধরে, নিলয় যে কবে বায়না করেছে মনেই পড়ে না। মা বাবা ভুল করে না, কিন্তু এখন মনে হচ্ছে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। নিলয় আসবে, দেখো। রাত হয়েছে। নিলয় বাস থেকে নামলো। ঢাকা শহরে এই প্রথমবার এসেছে সে। আশেপাশে তাকায়, চারপাশে সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাই ওয়্যার। নিলয় সবকিছু ঘুরতে ঘুরতে দেখতে থাকে। আজকে ওর গায়ে অল্প টাকার শার্ট। নিলয় ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ কেউ একজন ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। নিলয় ঘুরে তাকানোর আগে শুনতে পায়, এক্সকিউজ মি, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচান প্লিজ। নিলয় তাকালো। জিন্স আর শার্টের সাথে খুব বেশি ছোট চুল নয়, মাঝারি আকৃতির কাটা চুলের একটা সুন্দরী মেয়ে নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে। নিলয় দেখলো তিনজন ছেলে দৌড়ে নিলয়ের দিকে আসছে। কথাটা বলেই সামনে থাকা একটা ছেলে পেছনের পকেট থেকে অ্যাসিডের বোতল বের করে, মুখ খুলে মেয়েটার দিকে ছুঁড়ে মারে। মেয়েটা ভয়ে মুখে হাত দিয়ে দাঁড়ায়।
নিলয়ের সাথে সাথে নিজের ব্যাগ মেয়েটার মুখের সামনে প্রোটেক্ট হিসেবে ধরে রাখে। মেয়েটা এইসব দেখে নিলয়ের দিকে তাকায়। নিলয়ের সামনে এগিয়ে এসে বলল, একটা মেয়েকে ভালো লাগতেই পারে, ইট ইজ সিম্পল। ভালো লাগার কতগুলো কারণও আছে। কোনো ছেলে মেয়ের প্রেমে পড়ে চুল দেখে, কেউ বা নাক দেখে, কেউ বা হাসি দেখে, কথা বলার ধরন বা মানসিকতার চরিত্র দেখে। সেটা হয় আসল প্রেম। আর কিছু ছেলে আছে তারা প্রেমে পড়ে মেয়েদের উপর তাদের শরীর দেখে, হটনেস দেখে। তোরা কোন দলের? ওর প্রেমে কিসের জন্য পড়েছিস? ঠিক, এটা অন্যায়। তবে হ্যাঁ বস, ভালোবাসলে প্রপোজ করা ইট ইজ ভেরি সিম্পল। সে না করে দিবে কারণ সে তোমাকে পছন্দ করেনি, ভালো লাগেনি, তাই সে না করে দিবে। ইট ইজ অলসো সিম্পল, বাট তাতে জ্বালিয়ে বেড়ানো, তাকে হয়রানি করা, নট মোর সিম্পল। সো নিলয় কিছু বলল না। সামনে থাকা লোকটার বুকে জোরে একটা লাথি দেয়। পেছনে থাকা দুইটা ছেলে সাহস নিয়ে নিলয়ের দিকে এগিয়ে আসে। হাতে থাকে তাদের চাকু। নিলয় প্রথমে টাল সামলাতে না পেরে চাকুটা এসে লাগে নিলয়ের হাতে। তবে এরপর নিলয় নিজেকে ব্যালেন্স করে ছেলেটার কান বরাবর একটা থাবা দেয়। ছেলেটা পাকা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেল। সাথে থাকা বাকি ওই দুজনই দৌড়ে চলে যায়। নিলয় মেয়েটার থেকে ব্যাগ নিয়ে চলে যাবে, তখনই মেয়েটা বলল, আরে আপনার তো হাত কেটে গেছে, দাঁড়ান। এই না 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 না, ওড়না বা শাড়ির আঁচল ছিঁড়ে কাটাসানে বাঁধার কোনো দরকার নেই। এটা পুরনো বাংলা ছবির স্ক্রিপ্ট। নতুন কিছু থাকলে ট্রাই করুন। ও সরি, আপনার তো পরনের ওড়নাই নেই, শাড়িও নেই। হা 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 হা। আসি, কিছু লাগবে না? আরে আরে শুনুন। থ্যাঙ্কস। আমি নেহা, ঢাকা ভার্সিটিতে মাস্টার্স করছি। আমি ডে, না মানে আমি নিলয়, পড়তে এসেছি মাস্টার্স এ। ওয়াও, আচ্ছা ওরা হলো। বুঝতে পেরেছি, আসি। নিলয় হনহন করে চলে গেল নেহার থেকে। নেহা হাবার মতো দাঁড়িয়ে দেখছে ছেলেটা চলে যাওয়ার। নিলয় কিছু দূর আসার পর নিলয়কে দেখতে পায়, কারণ নিলয় প্রথমবার অনলাইনে কাউকে ছবি দিয়েছে। ছবি দেখেই নিলয়কে ওরা তিনজন চিনে ফেললো। ভাই, মাশরুম ও মাশরুম, অর্ক ও শিয়াম। আমি নিলয়, অনলাইনে সবাই ডেভিল বলে চিনে। জি ভাই, আপনি একটা জিনিয়াস। চলুন, সামনে বিশাল ফ্ল্যাট নিয়েছি আমাদের জন্য। আসলে আমরা হোটেল থেকেই সীমিতভাবে অনলাইনে কাজ করতাম। আপনার সাথে পরিচিত হব কোনোদিন ভাবিনি। আপনার সাথে আজীবন কাজ করব। পুরো বাংলাদেশ কিনতে যত টাকা লাগবে তত টাকা হ্যাক করে তবেই সবাই আলাদা হব। পুরো বাংলাদেশ? ভাই আপনি কি চান? পুরো দুনিয়া চাই। অনেক কাজ আছে আমাদের একটা গ্যাং দরকার, মাস্তানি গ্যাং, যার নিয়ন্ত্রণ করব আমরা। আমাদের নিজেদের প্রোটেক্ট আগে দরকার। অনলাইনে সকল তথ্য আমাদের হাতের মুঠোয় আনবো। অনলাইনে সবকিছু আমাদের কবজায় এনে সরকারকে পরিবর্তন করতে পারবো। আর এই জন্য আমাদের গ্যাং বানাতে হবে। মাস্তানি গ্যাং থাকবে, আর থাকবে একটা হ্যাকার টিম। আমরা যারা ঘরে বসে হ্যাক করি তাদেরকে আমাদের আন্ডারে আনতে হবে। আর আমাদের অনলাইনে অপরিচিত নাম দিয়ে থাকতে হবে। আমাকে অনলাইনে তোরা ডেভিল বলে ডাকবি। তোরা নিজেদের মতো একটা নাম বানিয়ে নিবি। সব হ্যাকারদের আমরা এখানে বসে নিয়ন্ত্রণ করব। তবে দিনের বেলাতে আমরা একদম ইনোসেন্ট আর হাবাগোবা হব। আমরা এখন থেকে স্মার্টফোন ব্যবহার করা ছেড়ে দিব। রাতের বেলা আমরা আমাদের হিংসতা ছড়িয়ে দিব সব জায়গায়। এই জন্য নিজেকে আগে সবকিছু থেকে প্রোটেক্ট বা ডিফেন্ড করে রাখতে হবে। তারপরেই হতে হবে সোশ্যাল ইঞ্জিনিয়ার। বোঝা গেল? সোশ্যাল ইঞ্জিনিয়ার কি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে সোজা কথাতে চিটিং, কিন্তু এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো হ্যাকিং জগতের সবচেয়ে বড় শক্তিশালী সাইকোলজিক্যাল সফটওয়্যার। মনে কর তুই একটা মেয়ের আইপি অ্যাড্রেস হ্যাক করতে চাচ্ছিস, তাহলে তাকে এখনই তুই আইপি লগের লিঙ্ক দিয়ে বলতে পারবি এই যে লিঙ্কে তার কিছু সিক্রেট ফটো আছে, তাহলে সে তাতে এন্টার করতে প্রলুব্ধ হবে। এখানে এই যে মাইন্ড ঠিক করে
কাউকে প্রলুব্ধ করলি, সেটাই হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। মনে রাখবি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কোনো ধারাবাধা নিয়ম নেই, বরং তুই যখন যেভাবে যতটা দক্ষতার সহিত নিজের বুদ্ধিমত্তা এবং ধৃষ্টতা উপস্থান করবি, তোর সফল হওয়ার সম্ভাবনা ততই বাড়বে। আগামীকাল থেকে ঢাকার যে কোনো একটা বড় ব্যাংকের সব অ্যাকাউন্ট হ্যাক করব। সবাই রেডি থাকিস। এখন ঘুমা, যা বলবো সেসব পালন করবি। মনে রাখবি, কোনো কিছু করার আগে মাইন্ড গেম খেলবো, প্ল্যান করে নামবি, ঠিক আছে?